সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি বসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এবং খাদ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ দারা, আর আমার ডানে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। যে প্রসঙ্গটি নিয়ে আলোচনা বহুদিন ধরে আলোচনা হচ্ছে, আসলে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি সরব এই আলোচনাটি, সেটি হচ্ছে রামপালের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। এবং এটি মোটামুটি ভাবে স্পষ্ট দিন পর্যন্ত যে সরকার এই জায়গাটাতে খুব রিজিড, কোন অবস্থাতেই নড়বে না এরকম একটা লক্ষণ আমরা দেখতে পেয়েছি। কিন্তু ইউনেস্কো যে প্রতিবেদন বা তার যে সুপারিশ, সেটিতে এই বিদ্যুৎ কেন্দ্র সুন্দরবনের ক্ষতি করবে, দীর্ঘমেয়াদে বাংলাদেশের জনগণের ক্ষতি করবে, সাধারণ মানুষের স্বাস্থ্যের ক্ষতি করবে, এবং এটি ওই অঞ্চল থেকে সরিয়ে নেওয়ার জন্য তারা সুপারিশ করেছে। যদিও বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলছেন যে সেটি ভেবে দেখা হবে, কিন্তু আরো বেশি মেজার্স নেওয়া হবে। সরিয়ে দেবার কথা সেভাবে বলা হয়নি, কিন্তু উনি বলেছেন যে এতে লাভ হয়েছে, আমরা আরো বেশি মেজার্স নিব, আরো যেন এখানে কোনো ক্ষতি না হয়। কিন্তু ইউনেস্কোর যে বক্তব্য, তাতে আসলে ওখানে হলে এটি ক্ষতিই হবে শেষ পর্যন্ত। তো সরকার আসলে কি মনে হয়, যে ব্যক্তিগতভাবে আপনি একজন সংসদ সদস্য হিসেবে কি মনে করেন? ধন্যবাদ জুলি ভাই, ধন্যবাদ আমার আজকের বিজ্ঞ আলোচক, এবং ধন্যবাদ দর্শক শ্রোতাকে। আসলে যে প্রসঙ্গের অবতারণা আপনি করেছেন সেটি হলো অত্যন্ত ইস্যু ভিত্তিক একটি আলোচনা বাংলাদেশে হচ্ছে সরকার পক্ষ থেকে, এবং সরকারের একটি বিরোধী পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে বেশ কিছুদিন আলোচনা হচ্ছে। কিন্তু সরকার যেভাবে বিষয়টি করতে চাচ্ছে তা হলো, আপনারা আমরা সকলে জানি, বাংলাদেশ কিন্তু দীর্ঘদিন যাবৎ, দীর্ঘ বছর যাবৎ পূর্বতন সরকার এবং তারও পূর্বের সরকারগুলো বাংলাদেশে বিদ্যুতের কোনো ব্যবস্থা করতে পারেনি। আমাদের এই সরকার জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে 2008 সালের 29 ডিসেম্বর নির্বাচন পূর্ব যে একটি এজেন্ডা ছিল, সেখানে উনি বলেছেন স্পষ্টত যে আমরা দুটি কাজ অবশ্যই করবো, তাহলে বিদ্যুতায়ন করবো বাংলাদেশকে, ডিজিটালাইজেশন করবো, এবং যুদ্ধ অপরাধের বিচারগুলো আমরা কার্যকর করবো, এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ গড়বো। যে নির্বাচন পূর্ব যে ঘোষণাগুলো ছিল তারই একটি বড় এজেন্ডা ছিল বিদ্যুতে বাংলাদেশকে স্বাবলম্বী করা। সেই লক্ষ্যকে সামনে রেখেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রথমে তো অল্প মেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী যে পরিকল্পনার ঘোষণা দিয়েছিল, সেগুলো বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে, দ্রুততার সাথে চলছে। স্বল্প মেয়াদী ও মধ্যমেয়াদী দিয়ে কিন্তু আজকে আমাদের বিদ্যুতের অনেকখানি এগিয়ে গেছে। আমি যদি কাউকে দোষারোপ করে নাও বলি, আজকে যারা বিরোধিতার সাথে বিরোধিতা করছে, সেই রাজনৈতিক দলগুলো কিন্তু একসময় ক্ষমতায় ছিল, কেউ তাদের মধ্যে, তারা কিন্তু এটাকে কোনোভাবেই তারা মানুষের ইয়াতে নিয়ে আসেনি। সেই জায়গায় আমরা স্পষ্টত কাজ করেছি এবং তা দৃশ্যমান করেছি। এখন বিষয়টি হলো, যখনই একটি মধ্যমেয়াদ থেকে দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে, তখন পৃথিবীর সব জায়গাতেই কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপন্ন কেন্দ্রই কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি। আজকের উন্নত বিশ্ব বলেন, অনুন্নত বিশ্ব বলেন, সব জায়গাতে এটি বেশি। সেই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশে কয়লা দিয়ে বিদ্যুৎ তৈরির প্লান্ট মোটে একটি, যেটি আমাদের বড় প্রক্রিয়া করলে। এখন সরকার যে মেজারগুলো নিয়েছে, হ্যাঁ, এখানে যে পরিবেশের কথা বলা হচ্ছে, আমাদের বড় ওয়ার্ল্ডের বড় ম্যানগ্রোভের একটি হলো আমাদের অহংকার, বাংলাদেশের অহংকার সুন্দরবন, সেটিকে রক্ষা করা অবশ্যই প্রতিটি সরকারই করবে, আমাদের সরকার নিঃসন্দেহে এটি করবে। কিন্তু বিষয়টি হলো যে এটি তো কি বলবো, এটি একটি বিশাল গবেষণার বিষয়, যে আসলে কি ইম্প্যাক্টটা সমাজ কি বলে প্রকৃতিতে পড়বে। সেই দিক থেকে একটি বিরোধী পক্ষ এর বিরোধিতা করে আসছিল, তারা বোঝাতে চেষ্টা করছিল যে না, এটা খুব ইম্প্যাক্ট হবে। সরকার কিন্তু সেটিও একদম গবেষণালব্ধ ফলাফল কিন্তু দিয়ে বলেছে যে দূরত্ব মেজাজ এবং এই যে সুপার ক্রিটিক্যাল যে সিস্টেম, আলট্রা সুপার ক্রিটিক্যাল সিস্টেম, যেটা দিয়ে আপনার দূষণ অনেক কমিয়ে আনা হবে। আসলে কার্বন ইমিশন তো গোটা পৃথিবীতেই ব্যাপকভাবে হচ্ছে, যার কারণে আজকে পৃথিবীর উষ্ণতা বাড়ছে, যার কারণে পৃথিবী নিয়ে এখন আমাদের মতো দেশে বিদ্যুৎ তো খুবই জরুরি। সেই জায়গায় সরকার কি করবে? আমাদের এই সরকার যখন বিদ্যুৎ সার্বজনীন করতে চাচ্ছে, যেমন এখন আপনি জানেন ইতিমধ্যে আমরা অনেকগুলো উপজেলাকে সার্বজনীন ঘোষণা করেছি, বিদ্যুতের আর তাদের ঘাটতি নেই, আগামীতে আরো 100 উপজেলা হচ্ছে, এবং 2018 সালের ডিসেম্বরের মধ্যে গোটা বাংলাদেশকেই আমরা পূর্ণ বিদ্যুতায়নের আওতায় আনবো। এখন দীর্ঘমেয়াদী প্ল্যানের ক্ষেত্রে, হ্যাঁ, ইউনেস্কো যে কথাটি বলেছে, আমাদের মন্ত্রী মহোদয় তাকে অ্যাড্রেস করেছে, যদি এটি আরো ভেবে দেখতে হবে, আরো ভেবে দেখা দরকার যে যদি তারা কোন আন্ডারস্ট্যান্ডিং এর কথাগুলো বলছে, কোন গবেষণালব্ধ ফল তারা এটা দিচ্ছে, সেটি নিয়ে সরকারের ভিতরে, সরকারের যে সংস্থাগুলো রয়েছে, তারা এটা ভেবে দেখবে বলে আমি বিশ্বাস করি। এবং আমি মনে করি যে আমাদের কিন্তু কোল পাওয়ারের কোনো বিকল্প নাই, কারণ জ্বালানির যে সংকট গোটা পৃথিবীতে, তাই না, রিনিউয়েবল
এনার্জির যে ধাক্কা পৃথিবীতে আসছে, এখন ফসিল ছাড়া তো কোনো উপায়ও নেই আমাদের, তাই না? এবং দামও একটা ব্যাপার আছে, কোল দিয়ে করলে অনেক কম দামে পাই। দেখুন আসলে বিরোধিতার জন্য বাংলাদেশ অনেক বিরোধিত হয়। যখন আমরা অল্প মেয়াদিতে গেলাম তখন এই ডিজেলের দাম এত, পেট্রোলের দাম এত, এটা দিয়ে কেন করা হবে, ফার্নেসেলের দাম এত, কিন্তু সেই বিদ্যুতের সুবিধা কিন্তু বাংলাদেশ পাচ্ছে জন্য কিন্তু বাংলাদেশ একটি স্বয়ংসম্পূর্ণ দিকে যাচ্ছে। সে ফুড সেফটিতে বলেন, তারপরে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে বলেন, বিদ্যুতের যে চাহিদা সেটি পূরণ হওয়ার কারণে। এখন মূল বিষয়টি হলো যে আমাদের আরো ভাবনার বিষয় যে এটা যে ইউনেস্কো বলছে, নিশ্চয়ই আমি আশা করব একজন ক্ষুদ্র কর্মী হিসেবে, আমি তো সরকারের মুখপাত্র হিসেবে এখানে আসিনি, আমি আমার সাধারণ জ্ঞান দিয়ে বলছি যে এই বিষয়টি নিশ্চয়ই মন্ত্রণালয় নিঃসন্দেহে এটাকে অ্যাড্রেস করবে এবং আরো মেজর স্টেপ কি নেওয়া যায়, অথবা এটাকে একদমই বন্ধ করতে হবে কিনা সেটি নিঃসন্দেহে সরকার আরো বিবেচনা করবে। তা আমি মনে করি যে কোল ভিত্তিক বিদ্যুৎ প্ল্যান্টগুলো বন্ধ করে দেওয়ার আগে, কারণ এটি কিন্তু অনেকখানি কাজ হয়ে গেছে, আমরা খবরের কাগজের মাধ্যমে জানছি প্রায় 30% কাজ অলরেডি সম্পন্ন হয়েছে। তো সেই জায়গা থেকে এতগুলো অর্থ আবার নষ্ট করে দিয়ে সেটার একটি ভারসাম্যতা নিয়ে এটাকে আরো অ্যানালাইসিস করা যেতে পারে, আরো ভালো করে দেখা যেতে পারে যে আলটিমেটলি দেখেন এমন আছে পৃথিবীর সব দেশেরই কোল পাওয়ার প্ল্যান্ট সিটির মাঝখানে কিন্তু রয়েছে। অনেক বড় বড় উন্নত দেশে সিটির মাঝখানে কোল পাওয়ার প্ল্যান্ট রয়েছে, তারাও কিন্তু এখানে বসবাস করছে, তাই না? এবং এর বিরুদ্ধে কিন্তু একটা অপপ্রচারও রয়েছে। এই যে বাংলাদেশের মতো দেশ খুব অর্থনৈতিকভাবে এগিয়ে যাক, খুবই তারা র্যাপিড এগিয়ে যাক, যেটা এখন আমরা যাচ্ছি, সেটার কিন্তু একটি সক্রিয় বিরোধিতা কোথাও না কোথাও দেশীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে থাকতে পারে, যে সরকারকে অন্তত পক্ষে বড় বড় মেগা প্রজেক্টগুলো বাস্তবায়নের ক্ষেত্রে ধীরগতি করে দেওয়া যায় কিনা। বড় রাষ্ট্রের তো সেই দিকে নজর দেওয়ার কোনো কারণ নেই। প্রতিদ্বন্দ্বী যারা তাদের হতে পারে, এখন প্রতিদ্বন্দ্বীরা তো কোনো যাদেরকে এখানে বোঝানো হয় তাদের মধ্যে তো ভারত তো এটা পার্টনার এবং তারা হচ্ছে প্রতিনিধি দল যেটি বলছে যে সরকার আসলে তাদেরকে তারা যখন এই ভিজিটে আসে খুব একটা সহায়তা করেনি, এরকম একটা অভিযোগ তারা করেছে এবং আরো বলেছে যে নানান জায়গায় তারা নানা রকমের অসঙ্গতি পেয়েছে, সেটি দরপত্রে, সেটি ওই মৈত্রী যে প্রতিষ্ঠান, সেই সবগুলোর মধ্যে একটা বড় তাদের আমি অল্প করে পড়েছি, আমি যেটি যাদের যেটি অভিযোগ সেটি কেন করা হলো, আপনি যদি 1-2 লাইন আমাকে বলেন যে সরকার তাদেরকে আসলে সহযোগিতা করেনি। আসলে এটা তো তারা অভিযোগ করেছে, যদি অভিযোগটা সত্য হয় তাহলে নিশ্চয়ই ঠিক হবে না। তবে অভিযোগটার ভিতরে আবার দেখতে হবে কিভাবে মানে উত্থাপিত হলো, অভিযোগটা উত্থাপনের বিষয়গুলো আমাকে আগে আমি বুঝতে চাই। সেটি যদি হয় তখন আমি হয়তো স্ট্রং মন্তব্য করতে পারি, কিন্তু এই ক্ষেত্রে তাদেরকে একদম সহযোগিতা করা হয়নি। এটি তার বাংলাদেশে আসলো কি করে? কারণ সরকার তো বাংলাদেশে বিদ্যমান, তারা এসে একটা জিনিস দেখতে আসলো, তারা গেল, সাইট ভিজিট করলো, তারা গবেষণা করলো। নিশ্চয়ই এটা ওইভাবে না, হয়তো হয় না যে আমি যখন বলবো কিছু একটা, যখন বিরুদ্ধচারণ করে বলবো তখন সেটা একটু বড় ফলাও করে বলার মতো হতে পারে, আর যদি সেটি না হয়ে থাকে তাহলে নিশ্চয়ই সরকার এটাকে ভালো করে দেখবে। আসছি আপনার কাছে রুমিন ফারহানা। জি, উনি বেশ কয়েকটি কথা এখানে তুলেছেন, তার মধ্যে একটি হচ্ছে যে বিরোধিতা করছে একটি রাজনৈতিক দল। আমি যদি বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির কথা বাদও দেই, এই প্রকল্পটির বিরোধিতা করছে তেল গ্যাস খনিজ সম্পদ রক্ষা কমিটি, বিরোধিতা করছে বাম দলগুলো, বিরোধিতা করছে পরিবেশবিদরা, এবং একই সঙ্গে আজকে বড় করে প্রথম আলোতে এসছে বিরোধিতা করছে ইউনেস্কো। এমনকি ইউনেস্কো এটাও বলেছে যে তারা আবার চিন্তা করবে যেটাকে ওয়ার্ল্ড ট্রেজারের ওখানে রাখা যায় কিনা। 2017 সালে তারা এই সিদ্ধান্ত নেবে যে বিশ্ব ঐতিহ্যের মধ্যে সুন্দরবনকে আর রাখা যাবে কিনা, আদৌ সুন্দরবনটি থাকবে কিনা। আসলে এই রামপাল বিদ্যুৎ কেন্দ্র প্রজেক্টের কিন্তু দুটো দিক আছে, একটা হচ্ছে পরিবেশগত দিক, পরিবেশের যে ক্ষতি হবে সেটা, সেখানে আমি আসছি। আরেকটা হচ্ছে আর্থিক দিক। দেখুন, পরিবেশের ক্ষতির বিষয় ইউনেস্কো বলেছে, পরিবেশবিদরা বলেছে, এক্সপার্ট যারা আছেন তারা বলেছেন, বাম দলগুলো এটা নিয়ে বহু পত্রিকা লিফলেট বের করেছে, এবং তেল গ্যাস খনিজ সম্পদ রক্ষা কমিটি তো বলেই যাচ্ছে, সেখানে আমি আসছি। কিন্তু আর্থিক যেই প্রশ্নটি এখানে আসছে সেটাতে আমি প্রথমে আলোকপাত করব। 1320 মেগাওয়াটের এই বিদ্যুৎ প্রজেক্ট আপনারা জানেন, এবং এটি সুন্দরবনের মূল সীমানা থেকে 14 কিলোমিটার দূরে, এবং যে পরিবেশগত যে সংরক্ষিত এলাকা সেখান থেকে মাত্র 4 কিলোমিটার দূরে, এবং বিশ্ব ঐতিহ্য এলাকা থেকে এটি 65 কিলোমিটার দূরে। যেই ভারতীয় এনটিপিসি কোম্পানি বাংলাদেশে এই সুন্দরবনে প্রজেক্টটি করতে যাচ্ছে, সেই ভারতেরই ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 অনুযায়ী বিদ্যুৎ কেন্দ্রের 15 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কোন বনাঞ্চল বা বাঘ হাতি সংরক্ষিত অঞ্চল, কোন গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান, বন্যপ্রাণী অভয়ারণ্য বা অন্য কোনো সংরক্ষিত বনাঞ্চল থাকা চলবে না। অর্থাৎ যে প্রজেক্টটি ভারত তার নিজের দেশের আইন অনুযায়ী
ভারতে করতে পারছে না, সেই প্রজেক্টটি ভারতীয় কোম্পানি বাংলাদেশে এসে বাংলাদেশের মাটিতে, বাংলাদেশে যেটা বিশ্ব ঐতিহ্য সেই সুন্দরবনের রামপালের মধ্যে তারা সেই প্রজেক্টটি করতে যাচ্ছে। আপনি যদি এমনকি এই যে দূরত্ব 14 কিলোমিটার, সেটা নিয়েও কিন্তু তথ্য বিভ্রান্তি আছে। আপনি যদি ইআইএর রিপোর্টও দেখেন, যে রিপোর্টটি অত্যন্ত বিতর্কিত, যে রিপোর্টটিকে বাংলাদেশের পরিবেশবিদরা বিতর্কিত বলছে, যে রিপোর্টটিকে ইউনেস্কো বিতর্কিত বলছে, সেই ইআইএর সমীক্ষা রিপোর্ট বলছে তার 208 নম্বর পেজে আছে, আমি পেজ নাম্বারটি আপনাকে বলে দিচ্ছি, প্রকল্পের স্থানটি একসময় একেবারে সুন্দরবনের অংশ ছিল। সেটলার বা বসতি স্থাপনকারীরা বন কেটে আবাসভূমি তৈরি করেছে। অর্থাৎ এই যে 14 কিলোমিটার বলা হচ্ছে, এটি আদৌ 14 কিলোমিটার না, এটি সুন্দরবনের ভেতরে 9 কিলোমিটারের মধ্যেই পড়ছে, সেটিও কিন্তু একটি বিতর্কিত ব্যাপার। এবং কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আপনারা জানেন রেড ক্যাটাগরি, রেড ক্যাটাগরির বিদ্যুৎ কেন্দ্র সাধারণত, রেড ক্যাটাগরি যে প্রজেক্টগুলো সেগুলো সাধারণত কিন্তু শিল্পাঞ্চলে হয় বা শিল্প এলাকাতে হয়। এগুলো এই ধরনের বনাঞ্চল বা যেটা জাতীয় সম্পদ সেরকম কোন এলাকায় এটা আমরা করতে দেখি না। আপনি যদি আর্থিক লাভালাভের দিক দেখেন, এখানে 15% দিবে ভারত, 15% দিবে বাংলাদেশ, অর্থাৎ 30% ভারত ও বাংলাদেশ থেকে আসবে, বাকি 70% লোন নেওয়া হবে। এই 70% লোনও নেওয়া হচ্ছে আপনারা জানেন ভারতীয় এক্সিম ব্যাংকের কাছ থেকে, এবং তার সুদ হচ্ছে 14%। এবং না 14% আমি শেষ করি, সুদ হচ্ছে 14%। আচ্ছা, এখানে প্রতি ইউনিট রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে যে বিদ্যুৎটি উৎপন্ন হবে সেই প্রতি ইউনিট কিনতে হবে 8 টাকা 85 পয়সা দিয়ে, যেখানে কিনা দেশি প্রতিষ্ঠান ওরিয়নের সাথে সরকার 1086 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র তৈরির জন্য 3টি চুক্তি অনুস্বাক্ষর করেছে। তার একটিতে মাওয়া কেন্দ্রে প্রতি ইউনিটের দাম পড়ছে 4 টাকা 9.5 পয়সা, খুলনা কেন্দ্রে প্রতি ইউনিটের দাম পড়ছে 3 টাকা 88 পয়সা, চট্টগ্রাম কেন্দ্রে প্রতি ইউনিটের দাম পড়ছে 3 টাকা 79 পয়সা। অর্থাৎ ডাবল দামে এই রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হবে সেটি দ্বিগুণ দামে কিনতে হবে। এবং সুতরাং দেখা যাচ্ছে যে ভারতীয় প্রকল্পের সাথে যৌথ উদ্যোগে যে বিদ্যুৎটি আমরা পাচ্ছি তার চেয়ে অনেক বেশি লাভজনক হচ্ছে আমরা যদি দেশি কোম্পানি থেকে বিদ্যুৎ উৎপাদন করতে পারি। তারপরে আসেন অবকাঠামো নির্মাণ ও বিদ্যুৎ কেন্দ্রের কাজ পাওয়ার কথা আন্তর্জাতিক প্রতিষ্ঠানে, অর্থাৎ অবকাঠামোটি যে তৈরি করবে এবং বিদ্যুৎ কেন্দ্রটি যে নির্মাণ করবে সেটি আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে এটা কোনো বিদেশি কোম্পানিকে দেওয়ার কথা। কাজটি পেয়েছে ভারত, ভারতের ভেল কোম্পানি এই অবকাঠামো নির্মাণ করবে এবং যে বাড়তি মুনাফা পাবে সেটা পুরোটাই যাবে ভারতের কাছে। অর্থাৎ 70% যে লোন নিচ্ছে ভারতের ঋণ থেকে ব্যয় হচ্ছে সেটা শুধু 14% যাবে ভারতের ঘরে। একই সঙ্গে যে অবকাঠামো নির্মাণগত যে লাভটা হবে এবং নির্মাণ কাজে যে লাভটা হবে সেটাও ভারতীয় কোম্পানি ভেল করবে। অর্থাৎ পুরো লাভটা যাবে ভারতের ঘরে এমন একটা প্রজেক্ট থেকে যে প্রজেক্ট ভারত নিজেই তার মাটিতে করতে পারছে না। এই প্রকল্প থেকে এনটিপিসি লভ্যাংশের উপর 10 বছর কর মওকুফ করা হয়েছে, যেটা নজিরবিহীন। বাংলাদেশে আর কোন বিদ্যুৎ প্রজেক্টে এইভাবে বিদেশি কোম্পানির লভ্যাংশের উপরে কর মওকুফ করা হয়নি এবং আগেই তাদের কর্পোরেট ট্যাক্সও মওকুফ করে দেওয়া হয়েছে। অর্থাৎ পুরো প্রজেক্টটা থেকে ভারত একটা অভূতপূর্ব এবং অসম্ভব ধরনের লাভ করবে, আর্থিক লাভ। $1.5 বিলিয়ন এই প্রকল্পের লাভ্যাংশের উপর কর মওকুফ করায় একটা মোটা অঙ্কের রাজস্ব বঞ্চিত হবে বাংলাদেশ। এবং আমি আবারও বলছি যে লভ্যাংশের উপর কোন বিদ্যুৎ কোম্পানির কর মওকুফের নজির কিন্তু নাই। এই যে বিদ্যুৎ প্রকল্পটি হচ্ছে 1830 একর ধানি জমি অধিগ্রহণ করা হয়েছে এবং এর ফলে প্রায় 800টি পরিবার তাদের অর্থনৈতিক 8000 পরিবার, আমি দুঃখিত, 8000 পরিবার অর্থনৈতিকভাবে এখান থেকে উচ্ছেদ হবে। আপনি যদি ধরেও নেন সেই পরিবারের 600 লোককে আপনি এই প্রজেক্টে কাজ দিতে পারবেন, বাকি 7500 পরিবারের কি হবে? এটি গেল আর্থিক দিক। এখন আসেন এই বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে বাংলাদেশ জাতীয় এবং আন্তর্জাতিক যে আইন এবং কনভেনশন আছে তার অন্তত 5টি আইন ও কনভেনশন তারা ভঙ্গ করেছে। এর মধ্যে আছে জলাশয় ভরাট, এর মধ্যে আছে বাংলাদেশ, এর মধ্যে আছে কার্বন নির্গমন, এর মধ্যে আছে বন ক্ষতিগ্রস্তকরণ, এর মধ্যে আছে বিশ্ব ঐতিহ্যের ধারক ক্ষতিগ্রস্তকরণ। অর্থাৎ এরকম পরিবেশ এবং বন সংরক্ষণ, জলাশয় ভরাট সংক্রান্ত প্রায় 5টি আইন তারা দেশীয় এবং আন্তর্জাতিক আইন তারা লঙ্ঘন করছে। পাশাপাশি মুনাফার কর মওকুফ এটি বাংলাদেশের আইনে নাই। এই মুনাফার কর মওকুফ করেও তারা এক ধরনের আইন ভঙ্গ করছে এবং সবচেয়ে দুঃখজনক হলো যে এই চুক্তিটিতে কি আছে সেটি পরিষ্কারভাবে সরকার কিন্তু এখনো ক্লিয়ার করেনি। এখন আসেন পরিবেশগত যে ক্ষতি হতে পারে। পরিবেশগত ক্ষতি যে
ইয়েটা ইউনেস্কো আজকে রিপোর্টে আমি দেখলাম, সেখানে বলা হয়েছে যে বিদ্যুৎ কেন্দ্রটি যদি নির্মিত হয় তাহলে সুন্দরবনের অপূরণীয় ক্ষতি হবে। দেখুন, আপনি যে কোনো জায়গায় বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে পারেন, কিন্তু আরেকটি সুন্দরবন আপনি কয়েক হাজার বছরেও আর তৈরি করতে পারবেন না। এবং তাদের মতে এই যে সমীক্ষা রিপোর্ট যেটা বলছিলাম, ইআইএ রিপোর্ট, অত্যন্ত বিতর্কিত, প্রকল্পের নির্মাণকারী প্রতিষ্ঠানের বক্তব্য এবং দরপত্রের নথির মধ্যে, এই তিনটে জিনিসের মধ্যে ইআইএ রিপোর্ট, প্রকল্পের নির্মাণকারী প্রতিষ্ঠানের বক্তব্য এবং দরপত্র, এই তিনটির মধ্যে অসামঞ্জস্য আছে, একটির সঙ্গে অন্যটির মিল পাওয়া যায় না। তারা চারটি মূল দূষণের কথা বলেছে। একটা হচ্ছে বায়ু দূষণ, একটা হচ্ছে পানি দূষণ, একটা হচ্ছে পুঞ্জীভূত দূষণ এবং আরেকটা হচ্ছে জাহাজ চলাচলের কারণে যে দূষণ হবে। সেই সঙ্গে আরো এসছে অ্যাসিড বৃষ্টি হওয়ার এই সম্ভাবনা, সেটির কথা। এখানে এসছে যে ছোট ছোট জলজ প্রাণী আছে, যে বিলুপ্ত প্রায় প্রাণীগুলো আছে, ডলফিন আছে, রয়্যাল বেঙ্গল টাইগার আছে, সেগুলো কিভাবে বিলুপ্ত হয়ে যাবে তার কথা। এবং তারপরে এসছে যে চিমনির কথা বলা হচ্ছে উচ্চতার কারণে। এই প্রত্যেকটাতে আমি একটি একটি করে আসবো। চিমনির কথাটা এসছে, দেখেন বায়ু দূষণের কথা যদি আপনি ধরেন, এখানে চিমনির উচ্চতা ধরা হয়েছে একটু ছোট করে আনতে হবে, জি 900 ফুট। সাধারণত এই ধরনের চিমনির উচ্চতা হয়ে থাকে 500 ফুটের মতো। এই 900 ফুট উচ্চতার কারণে ধরা হচ্ছে যে বাতাসটা উপরে চলে যাবে, দূষিত বায়ু এটি আর নিচে ক্ষতিগ্রস্ত করবে না। কিন্তু রিয়েলিটি হচ্ছে যে সালফার ডাই অক্সাইড এবং নাইট্রাস অক্সাইড যেটা নির্গত হবে সেটি ওজোন স্তরে গিয়ে জমা হবে এবং এই উঁচু চিমনির কারণে পুরো ওজোন স্তরটিকে তারা দূষিত করবে। আলটিমেটলি দেখা যাবে যে পুরো সুন্দরবনের বায়ুমণ্ডলটি এখান থেকে দূষিত হয়ে যাবে। পানির কথা, পানি দূষণের কথা এসছে। এখানে আপনারা জানেন যে পশু নদী থেকে পানি ব্যবহার করা হবে এবং প্রতি ঘন্টায় 5,000 কিউবিক মিটার পানি পশু নদী থেকে উত্তোলন করা হবে। এবং এই পানিটিকে এই পানির মধ্যে কিন্তু আবার অবকাঠামো এবং নির্মাণ কাজে যে পানি ব্যবহার হবে সেটির কথা ধরা হয়নি। ধরলে কিন্তু সেটি 5,000 কিউবিক মিটারের আরো, ওখানে যারা থাকবে কাজকর্মের জন্য তাদের আলাদা পানি ব্যাপার আছে। এবং এই পানিটি যখন ছাড়া হবে তখন সেখানে প্রচুর পরিমাণে যে আপনার অ্যাসিড এবং প্রচুর পরিমাণে যে সালফার, নাইট্রোজেন, বিভিন্ন রকমের কেমিক্যাল মিশে থাকবে। সেই পানিটি সুন্দরবনের গাছ এবং পশু পাখির জন্য মারাত্মক ক্ষতিকর। আমি তাহলে পুঞ্জীভূত দূষণ এবং জাহাজ চলাচল আমি পরে আসছি, তাহলে উনি শেষ করুক, আমি আসছি। আব্দুল তারা আর এই প্রসঙ্গে আচ্ছা না, আপনি যদি বলতে না চান আমি প্রসঙ্গ পাল্টে ফেলতে পারি। না না, আমি একটু করে বলি। ও যে আমি বলে রুমিন যে কথাগুলো বললো সেটি হলো, রুমিন একটি আবৃত্তি করে গেল, সে আবৃত্তি আমি শুনলাম, সেটা তেল গ্যাস খনিজ সম্পদ রক্ষা কমিটির যে লিফলেট তারা মার্কেটে দিয়েছে, নানাভাবে বলেছে তাদের একটি গবেষণা সেল রয়েছে বলে তারা দাবি করে এবং সেটিও একটা সুন্দর করে বিশ্লেষণ করে গেল। বলি ইআইএ রিপোর্টকে একদম রুমিন আউটরাইট নো করে দিল। আমি বলি তাহলে আপনাদের পিডিবি পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড সরকারের, সেখানে যে পরিবেশবিদরা বসেছিলেন তারা পরিবেশবিদের কথা বাংলাদেশের, আমি বলি বাংলাদেশের পরিবেশবিদ আর বাংলাদেশের নানা কাহিনী নিয়ে অনেক ঘটনা। আমি বলি না, রাজনীতিবিদদের কথাই টিপিক্যাল, রাজনীতিবিদরাই সবকিছু নির্ধারণ করে। নিঃসন্দেহে তাই তো। এবং কয়দিন পরে হয় ট্রাম্প প্রেসিডেন্ট হবে অথবা হিলারি হবে, কোন পরিবেশবিদ হবে না, কোন ইন্টেলেকচুয়াল হবে না, তারাই প্রেসিডেন্ট হবে। আমি বলি নির্ধারণ করবে রাজনীতিবিদরা। হ্যাঁ, এখন বিষয় হতে পারে গবেষকরা কি বলছে। এখানে গবেষকদের মধ্যে একটা বিরাট ফারাক রয়েছে। এক পক্ষ বলছে, যে পক্ষ বিরোধী পক্ষকে সমর্থন করে তারা বলছে যে এটা ধ্বংস হয়ে যাবে। এই সুন্দরবন আজ থেকে 400-500 বছর আগে এর আয়তন ছিল অনেক বড়। সুন্দরবনে ওখানে তেল কিচ্ছু ছিল না, ওখানে কোনো দূষণও ছিল না। সুন্দরবন আস্তে 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 ক্রমান্বয়ে ছোট হয়ে আসছে। এখন যখন আমরা বুঝতে পারলাম, আমরা যখন মানব সভ্যতার বিকাশের কারণে গোটা পৃথিবীকে দূষণ যুক্ত করছি, তখন আমরা নিজেরাই বুঝতে পারলাম যে এই কারণে বোধ আমাদের ক্ষতি হচ্ছে। তখন আমরা এই হেরিটেজ গুলোকে রক্ষার একটা প্ল্যান করেছি। আমি বলছি বর্ডার পার্সপেক্টিভ। এখন বাংলাদেশের ক্ষেত্রেটা কি? বাংলাদেশের ক্ষেত্রে এরকম তেল, এরকম বিদ্যুৎ না থাকলে চলতো। বাংলাদেশটা আমরা হারিকেন দিয়ে চলতে পারি, তো কই আমরা চলতে পারছি না। আমাদের শিক্ষার দরকার নেই, আমাদের খাদ্যের দরকার নেই। এই বাংলাদেশে খাদ্য পাইনি এক সময়। এখন বাংলাদেশটাকে নিয়ে ভাবতে হবে। বাংলাদেশের সারা বলা হতো, এই তো নানাবিধ কারণেই বলা হতো যে রাজনীতি এবং সমাজনীতির মধ্যে একটি ষড়যন্ত্র থাকেই সবসময়। রুমিন, যে কাজটি বিএনপি করতে পারেনি সে কাজটি আওয়ামী লীগ করছে। যে রাজনৈতিক দল কখনো জনগণ, আমি বলে বিএনপি কিছু বলে না যে কিছু পারেও না, কিছু করেও না, তার শত্রু নাই মিত্র নাই, ভাবটা এরকম যে সারা বছর ক্ষমতায় থাকার পরে দেখা গেল যে মানুষ আর চলতে পারে না। আমি সেটি যাচ্ছি না, আমি বলতে চাচ্ছি যে আজকের এই প্রেক্ষাপট যে
রুমিন যে বক্তব্যগুলো দিয়ে গেল যে 5টি দূষণ বলেছে ইউনেস্কো এটা কে? ইউনেস্কো কি বাংলাদেশকে খাওয়ায় না পড়ায়? আমি বলি এই দেশের উন্নয়নের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশকে দেখতে হবে, বাংলাদেশের স্বার্থ। সে সুন্দরবন রক্ষা করে হোক, সুন্দরবন বিলীন করে হোক, বাংলাদেশকে দেখতে হবে। নিশ্চয়ই বাংলাদেশ কখনো চাইবে না তার সুন্দরবন বিলীন হোক, তার সমুদ্র ধ্বংস হোক, তার নদী ধ্বংস হোক। এখন বিষয়টি হলো যে সরকারই সিদ্ধান্ত নিয়েছে যে এখানে আমরা অল্প পয়সায় বিদ্যুৎ নেব। আর রুমিন যেটা বলছিল যে 8,000 পরিবারকে এবং 1830 একর জমি, ওই জমিটা ছিল একটি কি ল্যান্ড? ওটা ব্যারেন ল্যান্ড। রুমিন যেটি বলছে যে ফাইন্যান্সিয়ালি তো এটা ভায়াবল না। ফাইন্যান্সিয়ালি তো বাংলাদেশে যাই করতে যাবেন একসময় কিছু ছিল না। আমি বলি যে যখন হারিকেন কেরোসিন দিয়ে জ্বালাতাম তখন তো খরচ ছিল না। কিন্তু আমি যখন আধুনিক বিশ্বে যাব, আধুনিক কাজ করতে যাব, তখন পৃথিবীতে এর চেয়ে কম দামে বিদ্যুৎ কোন দেশ বিক্রি করে, কোন দেশ বিদ্যুৎ তৈরি করে? আমার মনে হয় বাংলাদেশ সবচেয়ে কম করে। এখন বিষয়টা হচ্ছে যে আমি শুধু বিরোধীদের খাতিরেই বলবো, 8 টাকা করে বাংলাদেশি টাকার 8 টাকা ইউনিট আপনি কোন দেশে বিদ্যুৎ পাবেন? আমি বলছি 3 টাকা দিচ্ছে গভর্নমেন্ট, হিউজ ভর্তুকি দিয়ে দিচ্ছে গভর্নমেন্ট। এর কাছে কেনা হবে হলো এটা 8.85 পয়সা না, এটা 6 টাকা কত পয়সা আমি জানি না এটা কোথায়, আমি পড়ে এসেছি, আমার কাছে 8 টাকা 85 পয়সা তেল রক্ষা ক্যাশ কমিটি বলছে, এটা আমি জানি। কিন্তু আমরা যেটা বলছি সেটা 6 টাকা কত পয়সা, আমি বলি সেটিও কিন্তু অনেক কম। আমি বলছি কি যে আজকের এই প্রেক্ষাপটে ইউনেস্কোর এই বক্তব্যটাতে এখন আরো তো আরেকটা প্রশ্ন, আপনি 70% ঋণ নেবেন, ঋণের ঋণ শোধ করবে বাংলাদেশ, 14% ইন্টারেস্ট কোথায় লিখেছে? কে লিখে 14% ইন্টারেস্ট? পৃথিবীতে লোন আছে ইন্টারন্যাশনাল। এখানে ইন্টারেস্টেড বিলো 5%, উনি বলছে 14%। এই যে ভুল মেসেজ, এটা কিন্তু অ্যাকসেপ্ট করা যাবে না। আমি বলি হ্যাঁ হতে পারে যে আমরা হেরিটেজের আশেপাশে এটা করবো না, এটা নিয়ে তর্ক হতে পারে, এটা নিয়ে কথা হতে পারে। এখন সরকার যে কথা বলছে, সরকার তো নিজে গবেষণা করে না, কেউ না কেউ তাকে তো গবেষণা লব্ধ এই পেপার গুলো দেয়, কোনো না কোনো আর্কিটেক্ট দেয়, কোনো না কোনো ইঞ্জিনিয়ার দেয়, কোনো কোনো গবেষক দেয়। তারা তো প্রত্যেকে একাডেমিশিয়ান, তারা প্রত্যেকেই তারা প্রতিষ্ঠিত একাডেমিশিয়ান। তারা যখন বলছে যে না পরিবেশবিদ বলেন, অর্থনীতিবিদ বলেন, তারা তো আবার অনেকের হয়ে যায়। কেউ যদি তার পক্ষে কাজ করবেন, আবার যে কাজ পাবে না সে বিপক্ষে কথা বলবে, এটা তো হতে পারে। তেল গ্যাস বিদ্যুৎ রক্ষা কমিটির বা এদের তো আর স্বার্থ নেই, এটা তো ওইভাবে প্রতিষ্ঠান বলতে চাচ্ছি না। আমি ঠিক আমি স্বার্থের কথা বলছি না, আমি বলছি তারা কনসালটেন্ট পয়সা দিয়ে রাখবে, তারা তাদের পক্ষে বলবে, এরকম অবস্থা তারা রাখছে না। কিন্তু আসলে হয় কি যে আমিও তো একসময় বিরোধী রাজনীতি করেছি, আমি এখন সরকারি দলে আছি, তাই তো রাজনীতি করতে গেলে বাংলাদেশে কে কাকে কখন কোন দিক দিয়ে সহায়তা আসে আর জায়গা আমরাও জানি তো কিছুটা। অনেক কথাই এরকম বলতে হয় রাজনীতিবিদদের। যেমন আপনি যেহেতু এখন খাদ্য মন্ত্রণালয় আছে, খাদ্যের প্রসঙ্গে টানি আমি, যেমন একটা সময় আমার মনে আছে এই বিতর্কে আপনিও সম্ভবত অংশ নিয়েছেন, অনেকেই করেছেন, যে বিএনপির দিক থেকে অভিযোগ করা হতো যে আপনারা 10 টাকা সেরে চাল খাওয়াবেন বলেছেন। তখন আপনাদের দিক থেকে সবসময় বলা হচ্ছে যে আমরা এরকম অঙ্গীকার করিনি, কিন্তু এখন আপনারা 10 টাকা সেরে চাল দিচ্ছেন এবং বলছেন যে আমরা আমাদের অঙ্গীকার পূরণ করেছি। না, এটা অঙ্গীকার পূরণ করছি আমি বলি অন্তত 50 জন আওয়ামী লীগের নেতার কথা পাবো যে আমরা এরকম কথা বলিনি, এই কথা বলেছেন। এটা যদি কেউ বলে থাকে তারা আমাদের এটা ছিল মাননীয় প্রধানমন্ত্রী একটি রাজনৈতিক বক্তব্য, একটা মাঠে বলেছে যে আমরা ক্ষমতায় আসলে ক্ষমতায় আসলে আমরা বিএনপির যে অরাজক অবস্থা 40-45 কেজি চাল আমরা আমাদের সময় রেখে যাওয়া 10 টাকা কেজি চাল খাওয়ানোর চেষ্টা চালাবো, সেটি আমরা বাস্তবায়ন করেছি। কিন্তু কোনো আমাদের ছিল না, কোনো ম্যানিফেস্টো ছিল না যে আমরা এটা করবো। 10 টাকা কেজি চাল খাওয়া ম্যানিফেস্টো ছিল না, কখনই ছিল না। উনি জনসভায় বলেছিলেন, কিন্তু সে বাস্তবায়ন করেছে। আসলে হচ্ছে কি রুমিন, যে এই যে করার কথাটা, যারা করে তাদের ত্রুটি বিচ্যুতি আসতে পারে, যারা কিছু করে না তাদের ত্রুটি বিচ্যুতি আসে না। এখন এই যে আজকের এই বিদ্যুৎ উৎপন্ন নিয়ে যে বিষয়টি হয়েছে, আমি বিদ্যুতের প্রসঙ্গে আসলে তো বিএনপি নিয়ে খুব আমার কাছে মজা লাগে ভাবতে। বিএনপি কিভাবে বলে যে বাংলাদেশ এবং ভারত এই যে 15 70% লোন নেবেন, লোনটা শোধ করবে বাংলাদেশ, লোনের সুদ দিবে বাংলাদেশ, ক্ষতি কোন সমস্যা হলে ক্ষতির দায় বাংলাদেশের বহন করতে হবে। এই কোশ্চেনটি নিয়ে অনেক প্রশ্ন। 70% লোন আমি যেখান থেকে নেব, প্ল্যানটা তো বাংলাদেশের, প্ল্যানটা তো আমার, এই বিদ্যুৎ ফ্যাসিলিটি আমি নেব, আমি তো আর ভারতকে দেবো না। ভারত তার কারিগরি দক্ষতা নিয়ে এবং তার 15% শেয়ার নিয়ে সে এখানে করে দিতে চাচ্ছে, কারণ ওই ক্যাপাসিটি আমার নাই করার মতো। এই ক্যাপাসিটি ভারতের থাকতে পারে, চায়নার থাকতে পারে, অন্য দেশের থাকতে পারে। আমার তো ওরকম ক্যাপাসিটি নেই যে আমি নিজে বিল করতে পারবো, তাই না? কিন্তু বিষয়টা হলো যে আমার দেশের কোম্পানিটা হবে
আমি ইনভেস্টমেন্ট নিব, ইনভেস্টমেন্ট হবে। ভারত তার যে 15% লভ্যাংশ তো পাবে, ভারত লভ্যাংশ তার 15% পাবে। না না না, আমি বলি ট্যাক্স মকুব বড় প্রজেক্ট আমি বলি বাংলাদেশে ট্যাক্স মকুব করা হয় যেহেতু আমাদের দেশে বড় মেগা প্রজেক্ট নাই। মেগা প্রজেক্ট নাই, সরকার বিভিন্ন মেগা প্রজেক্ট এমনও দেখা গেছে এক সময় যে বড় বড় মার্কেট তৈরি হলো যখন তাদের কিন্তু ট্যাক্স মকুব করা হয়েছে, তারা যখন ইকুইপমেন্ট নিয়ে আসবে। এটা করা হয়, স্পেশাল একটা ফ্যাসিলিটি দেওয়া হয়, নাহলে বাংলাদেশ ইনভেস্টমেন্ট হয় না। কারণ আমাদের দেশে কিছু ছিল না এক সময়, এখন আমরা কিছু করছি তো সেই জন্য বিএনপি যেটা করতে পারেনি সেটা নিয়ে বিএনপি অনেকের এই কি বলে তথ্যপত্র হাজির করে আমাদেরকে যেন কাজগুলো না করতে পারি, বিএনপি ওই দিকে যাচ্ছে। কারণ সেটা রাজনৈতিক এজেন্ডা গুলো তারা এখন তেল গ্যাস রক্ষা কমিটি রাজনৈতিক এজেন্ডা নিয়ে তারা কথা বলছে, বলুক, আমাদের আপত্তি নাই। কিন্তু বিষয়টা হলো ভাবতে হবে যে বাংলাদেশের বিদ্যুৎ আমরা চাই কি চাই না, আমাদের বিদ্যুৎ প্রয়োজন আছে কি নাই, এটি ভাবতে হবে। হ্যাঁ, এটি হতে পারে যে আমরা এটাকে আরো কোন আধুনিক পর্যায়ে নিতে পারি কিনা, এটা একটা আলোচনা হতে পারে। অন্য জায়গায় মানে অন্য জায়গায় আপনি বাংলাদেশে একটা কোল পাওয়ার প্ল্যান্ট এরকম 1300-2000 মেগাওয়াটের করতে কি পরিমাণ জায়গা লাগে? বাংলাদেশে কি জায়গার সেরকম প্রতুলতা আছে? আমি তো মনে করি বাংলাদেশের জায়গার অপ্রতুলতায় রয়েছে। গভর্নমেন্ট আরো তো নিচ্ছে, মহেশখালীর দিকে নিচ্ছে, আরো তো নিচ্ছে, এরকম চর অঞ্চল সমুদ্র থেকে জেগে ওঠা অঞ্চলে যাচ্ছে। কারণ আমাদের প্লেন ল্যান্ডে কিন্তু আসতে পারছে না কোল পাওয়ার প্ল্যান্ট নিয়ে। দু একটা জায়গাতে এদিকে সার্ভে হয়েছিল, সেগুলো হয়তো ল্যান্ডের অভাবে করা যাচ্ছে না। তাহলে তো আমরা রিনিউয়েবল এনার্জি নিতে পারি, আমাদের তো সে ব্যারেন ল্যান্ড নাই। সেই জন্য গভর্নমেন্ট হয়তো এই চিন্তাগুলো করছে। হ্যাঁ, এখন এটাতে আমি সবসময় একমত হব যে যদি সত্যিকারের গবেষকরা এখনো কিন্তু যদি 100টা বাংলাদেশের পরিবেশবিদ নেন, 100 জন দলমত নির্বিশেষে নেন, তার মধ্যে দেখবেন যে ভাগ হয়ে গেছে। কে কার সুবিধায় ভাগ হচ্ছে আমি জানি না, আমি সুবিধার কথা বলতে পারবো না, কে সুবিধা নিচ্ছে কি দিচ্ছে এটা না। দেখবেন যে সে বলছে এক কথা, আরেকজন বলছে আর এক কথা। গভর্নমেন্ট একটা স্থির লক্ষ্যে করছে যে আমরা বিদ্যুৎ বাংলাদেশকে দেবো, জনগণকে বিদ্যুৎ আমরা দেবো। সেই জন্য গভর্নমেন্ট ওই জায়গাটা বেছে নিয়েছে এবং ইনভেস্টমেন্ট আমরা তুলনামূলক আন্তর্জাতিক বিশ্বে তুলনামূলক কমই আমরা পেয়েছি জন্য আমরা নিয়েছি। আর আরেকটা বিষয় কি, রাজনৈতিক দল হিসাবে তো বিএনপির একটি ভারত বিরোধী একটা আলোচনা রয়েছে। আমি জানি না এটা পাকিস্তান পেলে বিএনপি কি বলতো, এখন ভারত পেয়েছে জন্য এটা বলছে কিনা আমি তা জানি না। আজকে তারা মিলছে কিনা এই আলোচনায় তাও বলতে পারি। আমি ভারতের ব্যাপারে আমি আসছি। হ্যাঁ, আমি যে দূষণ দুটির কথা বলছিলাম যেটা ইউনেস্কো থেকে এসছে, বায়ু দূষণ এবং পানি দূষণ। আরেকটি দূষণের কথা তারা হচ্ছে পুঞ্জীভূত দূষণ, যে সেখানে যে অবকাঠামো নির্মিত হবে, সেখানে যে শহর এবং প্রশাসনিক দপ্তর নির্মিত হবে, তার ফলে পুরো পরিবেশের উপর এটার একটা প্রভাব পড়বে। এবং অলরেডি উনি বলছেন যে 30% কাজ এগিয়ে গেছে। ইউনেস্কো সরজমিনে গিয়ে বলছে যে সেখানে শ্রমিকরা যারা নির্মাণ কাজের সঙ্গে জড়িত তারা অলরেডি সেখানে যে বর্জ্য আছে সেটা ফেলে সুন্দরবনের যথেষ্ট পরিবেশ ক্ষতি করেছে। এবং এতে প্রথম পর্যায়ে রামপাল প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের জন্য জমি অধিগ্রহণ করেছে। প্রথম পর্যায়ে জমি অধিগ্রহণ নিয়ে কিন্তু কিছু প্রশ্ন আছে, এটা পুরোপুরি নিয়ম মেনে হয়নি। দ্বিতীয় পর্যায়ে জমি অধিগ্রহণ চলছে এবং প্রথম পর্যায়ে মিষ্টি পানি প্রথম পর্যায়ে অধিগ্রহণ হচ্ছে, তাদের মিষ্টি পানি অনেক কমে আসবে। জানেন যে সুন্দরবনের লোনা পানি এবং মিষ্টি পানির একটি অদ্ভুত সমন্বয় আছে, যে কারণে এখানে এমন কিছু গাছ জন্মায় যেটা নর্মালি অন্য কোথাও দেখা যায় না। এটাই সুন্দরবনের বিশেষত্ব। এই যখন মিষ্টি পানিটি কমে আসবে তখন দেখা যাবে এই ধরনের বৃক্ষরাজি এবং এর উপরে নির্ভরশীল যেই প্রাণীকুল আছে তারা উভয়ই ক্ষতিগ্রস্ত হবে। জাহাজ চলাচল বৃদ্ধি পাবে। আপনারা জানেন যে রামপাল প্রকল্পের জন্য কয়লা আসবে পশুর নদীর ভিতর দিয়ে এবং কয়লা পরিবহনের জন্য জাহাজ চলাচলের পথ সুগম রাখতে 35 কিলোমিটার নদীপথ খনন করতে হবে এবং এতে 3,21,00,000 ঘনমিটার মাটি এই নদী থেকে ওঠানো হবে। এই মাটিতে যে পলিমাটি, এই বিপুল পরিমাণ মাটি, এটা তারা কোথায় ফেলবে? এটা ফেলতে হলে তো সুন্দরবনের মধ্যেই ফেলবে এবং এভাবেও এটা সুন্দরবনের উপর কি প্রভাব পড়বে এই মাটির সেটারও কোনো পর্যালোচনা কিন্তু ইআইএ রিপোর্টেও আসেনি, এটা কোনো পর্যালোচনা এই চুক্তির মধ্যেও পাওয়া যায়নি। আপনাদের বঙ্গবন্ধু বন্যপ্রাণী অ্যাওয়ার্ড বিজয়ী অধ্যাপক যিনি রেজা খান, উনি বলেছেন যে রামপাল প্রকল্প থেকে যে দূষিত উত্তপ্ত পানি পশু নদী থেকে উত্তোলন করা হবে, সেই পানিটিকে যখন আবারও ফেলা হবে সেটার একটা বিরূপ প্রতিক্রিয়া পড়বে প্রাণীকুল এবং এই উদ্ভিদের উপরে। খাদ্য চক্রের মধ্যে পারদ প্রবেশ করবে, যেটা সবচেয়ে ভয়ঙ্কর। যে মাছ এবং গাছের ভেতরে এই পারদ প্রবেশ করবে, সেটা যখন আবার কোনো মানব দেহে যাবে খাদ্য চক্রের মাধ্যমে, সেখানে শিশুদের বিকাশ এবং উন্নতি একটি স্থায়ী বিরূপ প্রতিক্রিয়া, মস্তিষ্কে স্থায়ী বিরূপ প্রতিক্রিয়া পড়বে। ইউনেস্কো প্রতিবেদন আরো বলছে যে রামপাল প্রকল্পে পারদ নিয়ন্ত্রণে আন্তর্জাতিক মানদণ্ডের যথেষ্ট ভালো প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে না। যেটা আপনি বলছিলেন যে হাইয়েস্ট প্রযুক্তি ব্যবহার করা হবে, সেটা হচ্ছে না। আর যদি হাইয়েস্ট প্রযুক্তি ব্যবহারও করা হয় সেটা দিয়ে ক্ষতির পরিমাণ কমিয়ে আনা সম্ভব, কিন্তু পৃথিবীতে এমন কোন প্রযুক্তি এখনো আবিষ্কার হয়নি যেখানে আপনি ক্ষতির পরিমাণটাকে জিরো করে নিয়ে আসতে পারবেন। এবং সুন্দরবনের জন্য না, পৃথিবীতে কোথাও অ্যাবসলিউট নাথিং, দেয়ার ইজ অ্যাবসলিউট, এভরিথিং ইজ
কমিয়ে আনতে পারবেন, ক্ষতির পরিমাণ কমিয়ে আনা সম্ভব, শূন্যের কোঠায় নেওয়া সম্ভব। শূন্য কোঠা কেন আসবে? জি, এবং কয়লা পোড়ানোর ফলে আপনাকে আমি যেটা বলছিলাম যে রামপাল প্রকল্পে অ্যাসিড বৃষ্টি হবে, এবং অ্যাসিড বৃষ্টির কারণে সেখানে যে প্রাণীকুল আছে, যেখানে যে উদ্ভিদকুল আছে, যেখানে যে বিশেষ রকমের যে গাছগুলো, ম্যানগ্রোভ বন, সেটা প্রত্যেকটার উপরে একটা ক্ষতিকর প্রভাব পড়বে। আমি একটু বলি যে 60% কোল দিয়ে যে আপনার বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, সব জায়গায় অ্যাসিড বৃষ্টি হচ্ছে? পৃথিবীর কোন জায়গায়, আমি বলি পৃথিবীর কোন জায়গায় বনাঞ্চলের আশেপাশে বিদ্যুৎ কেন্দ্র করা হয়নি। শোনেন, যখন এটা উঠে যাবে উপরে কিন্তু বন নাই, কোথাও বন নাই, ওজোন স্তরে গিয়ে মিশবে, ওজোন স্তরে গিয়ে পুরো পরিবেশটাকে দূষিত করে। শ্রীলঙ্কায় তো রিসেন্টলি বন্ধ করা হয়েছে। এটা বন্ধ করার তাদের রাজনৈতিক কারণ আছে, রাজনৈতিক কারণ। ইআইএ রিপোর্টে যে অসঙ্গতি আছে, দেখুন ইউনেস্কোর মতো ইআইএ যে রিপোর্ট সেটা অসম্পূর্ণ এবং প্রশ্নবিদ্ধ। কেন? কারণ বলা হচ্ছে সিলেক্টিভ লোকের উপরে জরিপ করে এই রিপোর্টটি তৈরি করা হয়েছে। সেখানে যে মাস পিপল বাস করে রামপালের কাছে, তাদের কোনো মতামত সেখানে উঠে আসে নাই। এবং বাংলাদেশে আন্তর্জাতিক ক্ষেত্রে যে পরিবেশবিদরা কাজ করেন তাদের মতামত এবং বিজ্ঞানীরা যে কাজ করেন তাদের মতামত এই রিপোর্টে নেওয়া হয় নাই। বাস্তবে কোন ধরনের যন্ত্র স্থাপন করা হবে এবং সেটি কিভাবে স্থাপন করা হবে, সেটি ফলাফল কি দাঁড়াবে, এর কোনটি ইআইএ রিপোর্টে উঠে আসে নাই। সুন্দরবনের ক্ষয়ক্ষতি প্রশমনের ক্ষেত্রে কোন ধরনের যন্ত্র বা প্রযুক্তি আপনারা ব্যবহার করতে যাচ্ছেন এবং তা স্থাপন করবে, কোন যন্ত্র আপনারা স্থাপন করবেন, তারও কোনো পূর্ণাঙ্গ রিপোর্ট কিন্তু এই ইআইএ রিপোর্টে পাওয়া যায়নি। সুতরাং এটি একটি অসম্পূর্ণ রিপোর্ট। আপনারা বলছিলেন যে ভারত বিরোধিতার কথা, বিএনপি সবসময় ভারত বিরোধিতা করে। আমি যদি বলি যে বাংলাদেশ সবসময় তার আওয়ামী লীগ সরকার সবসময় বাংলাদেশের স্বার্থকে বাইপাস করে গিয়ে বিশেষভাবে ভারতের স্বার্থকে রক্ষা করে, তাহলে কি ভুল বলবো? কেন বলছি দেখেন, আপনারা যে ট্রানজিটের ব্যবস্থা করেছেন, সেই ট্রানজিট 18/9/2016 তারিখ বাংলাদেশ প্রতিদিনে এসছে, প্রথম আলোতে এসছে, ভারত এবং বাংলাদেশের মধ্যে যে বর্তমানে যে অবকাঠামো সেটি ট্রানজিটের জন্য অনুকূল নয়। তারপরেও যে কমিটি করা হয়েছিল, সেই কমিটি পার টন ট্যারিফ নির্ধারণ করা হয়েছিল, ট্যারিফ কমিশন নির্ধারণ করেছিল পার টন 1058 টাকা। সেখানে কোন কিসের ভিত্তিতে আপনারা 192 টাকায় পার টন মাসুল আদায় করছেন জানা যায়নি। ঠিক কেন 192 টাকাটা কেন? এটার মধ্যে কি কি আছে? এখানে যে আপনার অবকাঠামো তৈরির জন্য যে খরচ আসবে সেটা কারা দেবে, দূষণ যে হবে সেটা কারা দেবে, মেইনটেনেন্স কস্ট যেটা আসবে সেটা কারা দেবে, এর কোনো বিষয় কিন্তু পরিষ্কার করা হয়নি। উল্টো প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা উনি বলেছেন যে ভারতের কাছ থেকে মাসুল চাওয়াটাই নাকি একটা লজ্জার বিষয়। আশ্চর্য। আরেকটা বিষয় দেখেন, তিস্তা 29 আগস্ট পিটিআইতে এসছে যে তিস্তার পানি বন্টন চুক্তি এখন আর জরুরি বিষয় নয় বাংলাদেশ, এই শিরোনামে পিটিআইতে খবর প্রকাশ হয়েছে। পরে সেটি ইন্ডিয়ান এক্সপ্রেস সহ ভারতের বিভিন্ন গণমাধ্যমে এসছে। এবং এই সময় কে বলেছেন সেটি আছে ওই রিপোর্ট, আপনি দেখেছেন? না, এখানে শুধু বাংলাদেশের প্রসঙ্গে বলা হয়েছে যে বাংলাদেশ সরকার বলছে যে তিস্তার পানি বন্টন চুক্তি এখন না, উল্লেখ করা নাই। এবং ঢাকা ও দিল্লি কূটনৈতিক যে আছে সেখানে যোগাযোগ করে জানা গেছে যে পিটিআই তিস্তা নিয়ে যখন খবরটি প্রকাশ করে তখন প্রধানমন্ত্রী আবারও সেই একই উপদেষ্টা, অর্থনৈতিক উপদেষ্টা মশিউর রহমান ভারতের রাজধানী দিল্লিতে ছিলেন। 25 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর হি ওয়াজ ইন দিল্লি। কিন্তু এই ব্যাপারে যখন তার মতামত চাওয়া হয় তখন কোনো মতামত পাওয়া যায় না। এবং তিস্তার যে ক্ষতিকর প্রভাব ডালিয়া পয়েন্টে 1973 সাল থেকে 1985 সাল সময়কালে জানুয়ারিতে 3টা ধাপে যদি আপনি দেখেন, জানুয়ারির প্রথম 10 দিন, জানুয়ারির মধ্য 10 দিন এবং জানুয়ারির শেষ 10 দিন পানির প্রবাহ ছিল, আমি আবারও বলছি 1973 থেকে 1985 সাল পর্যন্ত 7010 কিউসেক, 6010 কিউসেক, 5668 কিউসেক। এবং 2016 সালের জানুয়ারির প্রথম 10 দিন, মধ্য 10 দিন এবং শেষ 10 দিনে পানি প্রবাহ ছিল যথাক্রমে 2384 কিউসেক, 1760 কিউসেক এবং 1190 কিউসেক। অর্থাৎ 7 ভাগের 1 ভাগে এই পানি নেমে এসছে এবং এর ফলে বিস্তীর্ণ অঞ্চল আপনার মরুভূমিতে পরিণত হয়েছে। ফারাক্কা গেট 106টি গেট খুলে দিয়েছে। আপনি যখন পুরোটাই যান, আপনি আমাকে বলেন ভারত তো তার স্বার্থ রক্ষা করবে। ভারত একটি দেশপ্রেমিক জাতি, ভারতের সরকার দেশপ্রেমিক সরকার, তারা তাদের স্বার্থ দেখবে, তারা তাদের
লাভ দেখবে, কিন্তু বাংলাদেশ সরকার কেন কি করছে? কি এটা করছে? প্রশ্ন। আমার প্রশ্ন, গত এক দশকে বর্ডারে 600 অধিক কিলিং হয়েছে, আপনারা বর্ডার কিলিং বন্ধ কি করেছেন? আপনারা আপনারা তো ক্ষমতায় ছিলেন 3 টার্ম, কি করেছেন আপনারা? এক দশকে 600টি বর্ডার কিলিং রাখেন, পাশাপাশি দেশের বর্ডারে অনেক কিলিং হয়, এখানে ব্যাগ নিয়ে মারামারি হয়, আমার ভাইদের লাশ বাংলাদেশে নিয়ে আসা ছাড়া আমি বলি যে ক্ষমতা থাকার আপনারা একটি কাজ করতে পারেন নাই। আমি শেষ করি, বাংলাদেশ এবং ভারত আমাকে তো শেষ করতে, আমাকে তো বলতে, আমি বলি বাংলাদেশ ভারত থেকে যাতে পারে এই সরকার আপনাকে যে প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে মনে হচ্ছে আমি স্বর্গের আমি বলি ভালো সম্পর্ক দুই দেশের সাথে কাঁটাতারের বেলা কেন? কথা বলতে আমি বলি সেটা হলো রুমিন ফারহানা ভারতের একচিটে বিরোধিতা করছে। ক্ষমতাতে ছিল রুমিন ফারহানার দল বিএনপি একবার 75-81, তারপর আমি বলি তখন ভারত পলিসি না, আমাদের ভারত পলিসি, আমাদের পলিসি হচ্ছে কারোর সাথে শত্রুতা নয়, সকলের সাথে কারোর সাথে বৈরিতা নয়। না, আমাদের কাজ হলো আমাদের আমি বলি সেটি হলো যে বিএনপি একটি রাজনৈতিক দল, যে দলটি কখনোই বাংলাদেশের জন্য কিছু করতে পারে নাই। তাদের মূল কাম হলো তাদের ক্ষমতা ভোগ করা এবং বাংলাদেশের শোষণ করা। এটা প্রমাণিত সত্য। আমি বলছি আপনাকে যে আপনি যখন ক্ষমতায় ছিলেন তখন এই প্রশ্নে আমি চিন্তা করছি, আমি একটা প্রশ্ন আপনাদের দুজনকে করবো, কেন আওয়ামী লীগ এবং বিএনপি একে অপরকে এত ঘৃণা করে? আমি বলি আমি সেটা বলবো, সেটি হলো যে বিএনপি রাজনৈতিক দলের যে উত্থানে তার গোড়াতেই রয়েছে বাংলাদেশ বিরোধিতা। পৃথিবীর সব জায়গাতে হয়, কোথায় হয় না? যখন ব্ল্যাক আমি বলি পৃথিবীর আমি বলি ভারত রেগুলার হয়। শোনেন, ভারত আর বাংলাদেশের অবস্থানগত পার্থক্য দেখতে হবে। আমার মনে আছে বিএনপি ক্ষমতায় ছিল তখন মায়ানমার একটু অ্যাটাক করতে এসছে, তখন কি করেছিলেন বিএনপি সরকার? তখন সেই সময় এটি এই বড় কথা বিরোধী থাকলে বলা যাবে, সরকার আসলে বলা যাবে না। আমি বলি সেটি হলো যে আপনারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, আপনাদের মূল নীতি হচ্ছে বাংলাদেশের বিরোধিতা করা। ভারত আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র, ভারতকে তো আমরা উঠিয়ে ফেলতে পারবো না। আপনারা ভারতের সাথে কি করেছেন? বাংলাদেশের কি স্বার্থ ভারত থেকে উদ্ধার করেছেন? কই ফারাক্কাবাদ তো ভাঙতে পারেননি, কই তিস্তার পানিতে 1 ফুট আনতে পারেননি। শেখ হাসিনার সরকার আমি বলি আমরা তো নিশ্চয় বলে আসি, আমি ভুলে গিয়েছিলাম দিল্লিতে কথা বলতে গিয়ে, সাংবাদিক যে আমি তো তিস্তার পানি গঙ্গার পানি বলতে ভুলে গেছিলাম। এ কথা আমার নেতা বলে না, আমার নেতা বলে হিস্সা আদায় করা। আমরাই তো 96 সালে 30 কিউসেক পানি নিয়েছে, আপনারা কি কিচ্ছু তো করেননি। আজকে তিস্তা নিয়ে কথা হচ্ছে, আজকে 64 বছরের যে আমাদের বর্ডার ইন্ডিয়ার সাথে সমস্যা, মায়ানমারের সাথে সমুদ্র সমস্যা, কে সমাধান করেছে এগুলো? আপনারা কাজ করবেন না, শুধু ওই কিছু গুটি কয়েক বাংলাদেশ স্বার্থবিরোধী মানুষের কথা দিয়ে আপনারা ওগুলো পয়েন্ট আউট করে করে লিখে নিয়ে এসে বলবেন, এটি হতে পারে না। বাংলাদেশের রাজনীতি করতে গেলে বাংলাদেশের মানুষের অস্তিত্বের স্বার্থে কথা বলতে হবে। এখন আমরা যে প্রসঙ্গ নিয়ে এসেছিলাম, উনি যে কথাটা বলতেছিল যে কই বড় পুকুরাতে একটি মানুষ মারা যায়নি কোলের জন্য, কোল পাওয়ার বিএনপি করেনি, বিএনপি কয়েকশো মানুষ মারেনি, ওখানে মানুষ উচ্ছেদ করেনি বিএনপি কোল পাওয়ার করতে গিয়ে, ওখানে মানুষকে গুলি করে মারেনি বিএনপি সরকার, কিন্তু কই এখন পর্যন্ত একটি মানুষ ওখানে মরছে না, সবুজ ধ্বংস তো হয় নাই। এগুলো হচ্ছে কি বাংলাদেশের উন্নয়নকে ঠেকিয়ে দেওয়ার জন্য একটি ষড়যন্ত্রকারী মহল এটা নানা ধরনের কূটকৌশল পরিচালনা করে এটা উন্নয়নকে ব্যাহত করাটা মূল পায় তারা, আমি মনে করি। হতে পারে যদি সত্যিকারের বিশ্লেষণে আসা যায় তাহলে বসতে হবে, এরকম তর্ক বিতর্ক করে বিভিন্ন জনকে ভাড়া করে নিয়ে এসে এই তথ্য উপস্থাপন করলে সরকার মানবে না। আমরা নিশ্চয়ই আমি সেটা বলবো, ঘৃণা হওয়ার তো কারণ যথেষ্টই। আমি বলি আমাদের পক্ষ থেকে কেন বলি, একটি 1975 সাল কিন্তু বিএনপি দেখেনি, একটি 2004 সাল কিন্তু 21 আগস্ট বিএনপি দেখে নাই। বিএনপি কিন্তু এই মোকাবেলা করে আসতে হয় তাদেরকে রাজনীতির মধ্যে। বিএনপি এসছে একটা সুবিধাজনক অবস্থা থেকে, তার জন্য আমাদের ঘৃণা নয়। আমরা বিএনপিকে বলতে চাই, বিএনপি রাজনৈতিক দলকে বলতে চাই, তারপর 2013-র মতো ঘটনা পৃথিবীর ইতিহাসে কোন বিরোধী দল করে কিনা আমাদের জানা নাই। আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশে এখন যে বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা হচ্ছে, যে উনি যেটা বলছে যে ভারতের সাথে ভারতকে আমরা দিলাম কেন, পার্শ্ববর্তী দেশ বৃহত্তম রাষ্ট্র ভারত, তাদের সাথে নিশ্চয় যুদ্ধ করে টিকার ক্ষমতা আমাদের নেই। আমাদের তাদেরকে কূটনীতি দিয়ে আমাদের দেশের স্বার্থকে সংরক্ষণ করে তাদের সাথে বন্ধুত্বপূর্ণ পরিবেশ দিয়ে আমাদের এগোতে হবে, এটাই স্বাভাবিক। বিএনপির মতো নিশ্চয়ই আমার পার্বত্য চট্টগ্রামকে ভারত বিচ্ছিন্নতাবাদীদেরকে আমরা আশ্রয় দিতে পারি না, কারণ পার্শ্ববর্তী দেশের একটি কাজ হতে পারে না, আমরা সেগুলো প্রশ্রয় দিই না। আমরা দেই হচ্ছে ভারতের সাথে আমাদের সহাবস্থানকে নিশ্চিত করব এবং সেই সহাবস্থানের মধ্যে দিয়ে আমাদের পারস্পরিক স্বার্থ, আমাদের দেশের স্বার্থ যেন জয়জয় না যায় সেটাই খেয়াল করব। হ্যাঁ, দর কষাকষি করতে গেলে কখনো এক দেশ লাভবান হবে, কখনো আরেক দেশ লাভবান হবে, কিন্তু নিশ্চিত আমরা যুদ্ধের
যুদ্ধ বাদিয়ে দিয়ে লক্ষ লক্ষ ডলার খরচ করে দেশকে ফকির বানাবো না, এই রাজনৈতিক উদ্দেশ্য আমাদের নেই। আমরা পারস্পরিক সহযোগিতা সহমর্মিতার মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের ক্ষতি না হয় এমন কাজগুলো আমরা সবাইকে নিয়ে করব, এটি হচ্ছে আমাদের সরকারের মূল নীতি। এখন উনি যেটা বললেন যে এই আমাদের এই কি বলে এই কি ভারত সরকার ভারতের পিটিআই বলেছে, এগুলো অসমর্থিত খবর বলে আমি মনে করি, এগুলোকে আমরা খুব একটা আমলে আনতে চাই না। কোনো একজন সাংবাদিক তার মন গড়া লিখলো যে সরকার তিস্তা নিয়ে কোনো চিন্তা নেই। মাননীয় প্রধানমন্ত্রী পৃথিবীর যে আমি প্রথম আলো কি বললো, কোন সাংবাদিক লিখলো সেটা হয়তো তার মতো করে লিখতে পারে, প্রথম আলো রিপোর্ট হয়তো লিখেছে, কিন্তু সরকার তো হয়তো বলেনি যে আমরা তিস্তা নিয়ে না, রিজয়েন্টটা নিশ্চয়ই সরকারি ভাবে দেওয়া হবে। প্রধানমন্ত্রী কি বলেছে যে না আমি ভারতের তিস্তার পানি চাই না, আমি দিয়ে দিলাম, এটা আমাদের আপত্তি নাই অথবা কিছু নেই? যেখানে আলোচনায় বসলে ইন্ডিয়ার সাথে আমাদের প্রথম কথা আসে তিস্তার পানি, গঙ্গা চুক্তি, তারপরে ফারাক্কাবাদ, এটা নিয়ে কথা তো হয়। এখন বিষয়টা হলো যে আমি কিন্তু কথা প্রসঙ্গে বলেছি যে আমাদের বাংলাদেশের রাজনীতিটাকে যেভাবে এখন পরিচালনা করার চেষ্টা করা হচ্ছে, এই উন্নয়ন দিয়ে কিন্তু একটা পক্ষ সহ্য হচ্ছে না। ভুল হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের সরকার 8 বছরে বাংলাদেশে এখানে নিয়ে গেল কেন? আজকে গোটা পৃথিবীতে কিন্তু আলোচনাটা হচ্ছে। এখন গণতন্ত্রের ধোয়া তুলে দেশকে পিছিয়ে নিয়ে যাওয়ার একটি অপরাজনীতি কিন্তু বাংলাদেশে রয়েছে, তারই মদত যদি কেউ দিতে থাকে। গণতন্ত্রের ধোয়া মানে আমি বলি গণতন্ত্রের অনুপস্থিতির ধোয়া তুলে, গণতন্ত্র না থাকলে রিমিন ফারহান এখানে আসলো ভিতরে, গণতন্ত্র না থাকলে কালকে বেগম খালেদা জিয়া সৌদি আরব ফেরার সময় এরকম লাখো লাখো গাড়ি দিয়ে রাস্তা বন্ধ করা হয়েছিল। খবরের কাজে আসতো, পিটানোর ছবি পাঠাতাম। আমি বলি গণতন্ত্র যথেষ্ট রয়েছে। এখন বিষয়টি হলো যে বিএনপি রাজনৈতিক ভাবে যে জায়গাটাতে চলে গেছে, সেই জায়গা থেকে বিএনপি ফিরতে হবে, বাংলাদেশের জনগণের স্বার্থে রাজনীতি করতে হবে। স্বার্থে রাজনীতি না করলে কিন্তু জনগণ এভাবে আলোচনায় হতে থাকবে, কিন্তু কাজ বাড়বে না, কিছু জনগণ পক্ষে নিবে না। সবসময় কথায় কথায় বিএনপি বলে 80% আমার জনগণ আমাদের সাথে আছে, এখন বলে 95%। আচ্ছা ঠিক আছে বুঝলেন, 95% বিএনপির সাথে আছে। আমার তো আওয়ামী লীগের পরীক্ষিত সত্য 44% গেল কোথায়? বিএনপির মধ্যে বিলীন হয়েছে নাকি? বিএনপি যেমন জামাতের মধ্যে বিলীন হয়ে গেছে, সবার জন্য অবাধ সুষ্ঠু আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, নির্বাচন কমিশন দেয় না। কারণ এখন নিয়ম হয়ে গেছে, সবাই ভোট দেবে, আপনার প্রশাসন ভোট দেবে, বাহিনী ভোট দেবে, পিস্তলওয়ালা ভোট দেবে, কোদালওয়ালা ভোট দেবে, ভোটাররা ভোট দেবে। হাত থেকে ভোটটা আপনারা নিয়ে গেছেন। আমরা ওই যে বললাম না 1,44,000 ভোটার যে ক্যান্সেল করা হয়েছে, এই মর্মপীড়া নির্বাচন কয়েকটা প্রসঙ্গ নিয়ে এসছেন। দেখুন আমার খুব অবস্থান পরিষ্কার, ভারত বিরোধিতা আমার কথা নয়। আমার কথা হচ্ছে যে বাংলাদেশ সরকার তার স্বার্থ দেখবে, বাংলাদেশ সরকার বাংলাদেশের স্বার্থ দেখবে, এবং দর কষাকষিতে বাংলাদেশ সরকার বাংলাদেশের জন্য লাশের বাইরেও আরো কিছু নিয়ে আসতে পারবে, এটাই আমার প্রত্যাশা, এর বেশি কিছু না। উনি 1975 সালের কথা বলছেন। 1975 সালের 15ই আগস্ট খুব দুঃখজনক ঘটনা কারা ঘটিয়েছে? মোশতাক আহমেদ। তিনি কোন দলের নেতা ছিলেন, কোন দলের মন্ত্রী ছিলেন, কোন দলের এমপি ছিলেন? তিনি শুধু তাই না, সেই সময় বাকশালের 19 জন মন্ত্রী গিয়ে মোশতাক আহমেদের পিছনে পিছনে ওথ নিয়েছিল, ভুলে যাবেন না। সেই সময় মোশতাক আহমেদের শপথ পরিচালনা করেন এইচ.টি. ইমাম। সে এইচ.টি. ইমাম সাহেব এখনো কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা। 75-এর 15 আগস্ট সেনাবাহিনী প্রধান ছিলেন শফিউল্লাহ, জেনারেল শফিউল্লাহকে আপনারা পরে এমপি বানান। পরিকল্পনা মন্ত্রী ছিল একে খন্দকার। সেগুলো তো ঠিক আছে, না না দলের মধ্যে বিশেষ করে আপনারা 15ই দেবেন তাতে হবে না। খুনের সাথে তখন সেনাবাহিনী প্রধান ছিল শফিউল্লাহ, প্রধান ছিল, সেই তো খুনটাকে মদত দিয়েছিল। মোটেও তা নয়, 60,000 সেনা তখন ছিল। যদি 4,000 আমরা ধরি, হ্যাঁ, যে এই ঘটনার সঙ্গে জড়িত, বাকিরা কোথায় ছিল? শফিউল্লাহ সাহেব কোথায় ছিল? বলেছেন আমার হাত কান বাঁধা ছিল, চোখ কান বাঁধা ছিল। উনি কি করেছেন সেই সময়? তাকে আপনারা পরে এমপি করেন নাই। সেই সময় বিমান বাহিনী যিনি প্রধান ছিল একে খন্দকার, তাকে আপনারা বিমান মন্ত্রী পরে পরিকল্পনা মন্ত্রী করেন নাই, আপনারা তো করেছেন। সেই সময় যারা ট্যাঙ্কের উপর নেচেছিল তারা আজকে আপনাদের সাথে সরকারে নাই, আছে তো। 15ই আগস্টের সমস্ত সুবিধা যারা নিয়েছে তাদেরকে সঙ্গে নিয়েই তারা এখনো চলছেন। কিন্তু আশ্চর্যজনক ভাবে হলো বিএনপির জন্ম তার বহু পরে হওয়া সত্ত্বেও তারা সমস্ত কিছু বিএনপির উপর চাপাতে চায়। 21 আগস্ট মুক্তাঙ্গনে তাদের সভা হওয়ার কথা ছিল, 1 ঘন্টা নোটিসে তারা
সেই সভা পরিবর্তন করে ওনাদের অফিসের সামনে নিয়ে আসেন। 1 ঘন্টার মধ্যে কি করে নিরাপত্তা দেওয়া সম্ভব? পারমিশন তো দেওয়া সম্ভব না 1 ঘন্টার মধ্যে। অফিসের সামনে নিয়ে আসেন। গ্রেনেড কারা মারছে? সরকার। এটা আপনাদের প্রপাগান্ডা। প্রতিমন্ত্রী তার জেলা এফবিআই তাদের কাছে সাহায্য করার ব্যাপারে তারা এফবিআই কে সাহায্য করবে না। এফবিআই কে আপনি ফিরিয়ে দিলেন কি কারণে? 2013 সালের আন্দোলনের কথা বলেন, এটা তো ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্ট। তখন তো যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের ছেলেরা ধরা পড়ছে। তারা কেন ধরা পড়ছে? পেট্রোল বোমা সহ এই মামলাগুলো পেন্ডিং আছে। বের হয়ে আসুক, তখন বুঝে যাবে। শুনেন, রেল লাইন উল্টিয়ে চলন্ত বাসে, যাত্রীবাহী বাসে আগুন দিয়ে শেরাটনের সামনে, এই লীলা তো আপনারা করছেন। সুতরাং এই খেলা কিভাবে খেলে সেটা আপনারা জানেন। বিএনপির কাজ না, আপনারা যুগে যুগে করে আসছেন। সুতরাং আপনারা বারবারই সেটাই মনে করেন। উন্নয়নের কথা আসছিল, উন্নয়নের কথা, এটা কি উন্নয়নের মহাসড়কে গেছেন না লুটপাটের মহাসড়কে গেছেন? আপনাদের অর্থমন্ত্রী বলেছে এখন পুকুর চুরি হয় না, এখন সাগর চুরি হয়। আপনাদের অর্থমন্ত্রী বলেছে দুর্নীতি এমন একটা বিষয় যেটাকে আমরা টাচই করতে পারি নাই। কোট আনকোট আপনাদের অর্থমন্ত্রী আপনাদের তথ্যমন্ত্রী বলেছে 90 ভাগ এমপি নাকি চোর, টিআর কাবি খার টাকা মারে। চোর বলেছেন আপনাদেরকে, চোর বলেছেন। হ্যাঁ, হতে পারে, তা আমি তো অস্বীকার করছি না। আপনাদের মন্ত্রীর গাড়ি ঘাটলেও 70 লক্ষ টাকা পাওয়া যায়, মনে আছে? বাদ দেন আর সবকিছু, গাড়ি ঘাটলেও 70 লাখ টাকা পাওয়া যায়। মাননীয় প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছেন আমি ছাড়া আমার দলের আর সবাইকে কেনা যায়। আর কিছু দরকার আছে? বঙ্গবন্ধু সেই সময় বলেছেন না, বলেছেন আওয়ামী লীগের সবাইকে কেনা যায়। আওয়ামী লীগ বলেন, এত মিথ্যা কথা বললে তো ভাই, আমি ছাড়া সবাইকে কেনা যায়। আপনাদের বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন সবাই পায় সোনার খনি, আমি পাই চাটার দল। সুতরাং ধরেন 10,000 কোটি টাকার পদ্মা সেতু এখন গিয়ে ঠেকছে 28,000 কোটি টাকায়। কত পার্সেন্ট কাজ শেষ হয়েছে? বিশ্বে নজিরবিহীন ব্যয় করছে 113 থেকে 200 কোটি টাকা। আপনি যদি ভারতের সঙ্গে তুলনা করেন সেখানে 10 কোটি রুপি, আপনি যদি চীনের সঙ্গে তুলনা করেন 28 কোটি, আপনি যদি ইউরোপের সঙ্গে তুলনা করেন সেখানেও 100 কোটি টাকা। আপনি 300 কোটি টাকার ফ্লাইওভার, 1200 কোটি টাকা, 600 কোটি টাকার হাতির ঝিল গিয়ে শেষ হয় 2500 কোটি টাকা এখনো শেষ হয়। আপনারা সময় বাড়ান, যাতে সেখান থেকে চুরিটা করা যায়। আপনারা পরিকল্পিতভাবে প্রকল্পের সময় বাড়ান। যে পরিমাণ অর্থ গত 1 দশকে বাংলাদেশ থেকে পাচার হয়েছে সেটা আনহার্ড অফ। ব্যাংক যেভাবে সরকারি ব্যাংকগুলোতে, আমি শেষ করি ভাই, সরকারি ব্যাংকগুলোকে আপনারা শেষ করে ফেলেছেন। ব্যাংকে এখন আপনাদের ভর্তুকি দিয়ে ব্যাংক, সরকারি ব্যাংক, জনতা, রূপালী, বেসিক, প্রত্যেকটা ব্যাংকের ভিতরের অবস্থা একই রকম। 76,000 কোটি টাকা, 76,000 কোটি টাকা পাচার হয়ে গেছে। না শুনেন, গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্ট দেখেন, 4.5 লক্ষ কোটি ডলার পাচার করে দিয়েছেন আপনারা। 4.5 লক্ষ কোটি ডলার, তাহলে বাংলাদেশ বেচতে হয়। দলিল কোথায়? এর মধ্যে যে সুইস ব্যাংকে যে পরিমাণ টাকা পাচার হয়েছে বাংলাদেশের ইতিহাসে সেরকম হয় নাই। সুতরাং আপনারা যদি উন্নয়নের কথা বলেন, উন্নয়নটাকে আপনারা গণতন্ত্রের মুখোমুখি দাঁড় করিয়ে ফেলছেন, যেটা আইইউবিও ফর্মুলা ছিল। আপনারা জানেন যে আপনারা জনগণের ম্যান্ডেট ছাড়া আসছেন, আপনারা জানেন আপনারা জনগণের ভোট ছাড়া আসছেন, আপনারা জানেন আপনারা 153টি আসনে বিনা ভোটে নির্বাচিত হয়ে জবরদখল করে বসছেন, এবং যে নির্বাচনের পরপরই আপনারা বলেছিলেন যে এটা একটি নিয়ম রক্ষার নির্বাচন, আমরা অতি দ্রুত সবার অংশগ্রহণে আরেকটি নির্বাচনে যাব। যখন আপনারা দেখলেন কোনোভাবে পার পেয়ে যাওয়া যাচ্ছে এই নির্বাচন নিয়ে, তখন আপনারা আর নির্বাচনের দিকে হাঁটলেন না। আপনারা জনগণের ম্যান্ডেটবিহীন একটি সরকার, যে সরকার মনে করে গায়ের জোরে সবকিছু করা যায়, এবং ঠিক একই কারণে আপনারা জাতীয় এবং আন্তর্জাতিক সমস্ত মহলকে অগ্রাহ্য করে আপনারা রামপালের ব্যাপারে একটাই কথা বলে যাচ্ছেন, আমাদের উপর আস্থা রাখুন, আমাদের উপর বিশ্বাস রাখুন, আমরা দেশের কোনো ক্ষতি হতে দেব না। কিন্তু এই আস্থা এবং বিশ্বাস অর্জন করবার জন্য জনগণের
ম্যান্ডেট দরকার, সেই ম্যান্ডেট আপনাদের উনি নেই। একটি প্রশ্ন করেছিলেন যে আপনারা ক্ষমতায় থাকাকালে ভারত থেকে কি এনেছিলেন। দেখুন, আমরা ক্ষমতায় থাকাকালে ভারতে এই পরিমাণ এখন যেভাবে বর্ডার ক্লিয়ারিং হয় সেরকম ঘটেনি। আমরা ভারতের সাথে একটির পর একটি দেশ বিক্রির চুক্তি করিনি। আমরা ভারতের সাথে এমন কোন চুক্তি করিনি যাতে দেশের ক্ষতি হয়। আপনাদের সময় দেখুন এত ভালো, এত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমাদের সময় তো ভিসা আনা অনেক সহজ ছিল। আপনাদের সময় ভিসা প্রক্রিয়া এত জটিল হয়ে গেছে যে ভারতের ভিসা চাইতে গেলে মনে হয় আমরা স্বর্গে যাওয়ার টিকিট চাচ্ছি। প্রতিদিন বিএসএফ এর হাতে লাশ পড়ছে, একটারও কোনো সমাধান আপনারা করতে পারেনি। হাসি মুখে বিজিবি যায় এবং লাশগুলোকে অ্যাকসেপ্ট করে নিয়ে আসে। আপনারা বাণিজ্য বৈষম্য কমাতে পারেননি। আপনারা জানেন যে বাণিজ্য বৈষম্য কমাতে পারেন না। আমি হিসাব দিব, আপনারা 5 লক্ষ আমাদের দেশে ছিল এবং তারা ট্যাক্স দেয় না। তারা বিনা ভিসায় বাংলাদেশে বাস করে এবং তারা বিনা ট্যাক্সে বাংলাদেশে কাজ করে, যে কাজটি আমার দেশের ভাই করতে পারত। আমি বলি রুমিন ফারহানা যেভাবে আমি বললাম না, তাদের আপনাদের মন্ত্রী বলতে ফারাক্কা খুললে কিছু হবে না, তার পরের দিন ফারাক্কার 106টা গেট খুলে দিয়েছে, সমস্ত উত্তরাঞ্চল না উত্তরাঞ্চল শুকনো মরুভূমি হয়ে আছে। আবার আপনি যে দেখেন উত্তরাঞ্চল আমার বাড়ি, তো আমি জানি সবই। ফারাক্কা ছাড়াতে আমাদের ফসলের আমাদের পানি নেই, আমাদের পানি নেই, আমাদের পানি খুব কম। ফারাক্কা ছেড়ে দেওয়ার জন্য ওরা ডুবছিল পানি রেখে, ওরা ছেড়ে দিয়েছে, আমাদের অনেক উপকারী হয়েছে। 2-1টা গ্রাম কুষ্টিয়া এলাকায় ভেসেছিল, কিন্তু ঠিক আছে। আমি বলি রুমিন ফারহানার রাজনীতির মূল লক্ষ্য উত্তরাঞ্চলের এতগুলো জায়গায় বন্যা হলো, সেগুলো না শুধু ইয়ার কারণে না, শুধু এই ফারাক্কা ছাড়ার কারণে। আমাদের এই দিক দিয়ে পানি আসছে না, আমাদের এই দিক দিয়ে পানি আসে, এই ব্রহ্মপুত্রের পানি এদিকে চলে যায়, যে আমাদের অনেক নদী আছে ওদিকে পানি যাওয়ার। আমি বলি রুমিন ফারহানা যে ইন্ডিয়ার কথা বলে, ইন্ডিয়ার তোষণ নীতির কথা বলে, আসলে ইন্ডিয়ার তোষণ নীতি করে বিএনপি মূলত। তাই আমি আসলে অত প্রিভিয়াস যেতে যাচ্ছি না। এখন আপনি প্রশ্ন করেছেন, আর সময় আপনি প্রশ্ন করেছেন ইন্ডিয়া থেকে পাকিস্তান কি বলে বিএনপি কি নিয়ে এসছে। বিএনপি ইন্ডিয়া থেকে নিয়ে আসবে কেন? বিএনপি পাকিস্তান থেকে নিয়ে এসছে, আইএসআই নিয়ে এসছে, গোলাম আজমকে নিয়ে এসছে, জঙ্গি দমন করেছে 2005 সালে, জঙ্গি নিয়ে এসছে, এক জায়গায় আইনের আওতায় এনে 1 বছরের মাথায় ফাঁসি কার্যকর করে। পুলিশ দিয়ে বাংলাদেশ থেকে ধ্বংস করেছে বিএনপি। আমি শেষ করতে বাংলাদেশের টোটাল আজকের জঙ্গি উত্থানের মূল স্রষ্টা হচ্ছে বিএনপি। এটি পরীক্ষিত সত্য। সরকারের পুলিশ দিয়ে জঙ্গিকে স্থান করেছে, বাংলা বাহিনীতে স্থান করেছে। যখন জনগণের তাপে টিকতে পারেন তখন বাংলা বাহিনীকে ধরে নিয়ে এসে নাটক করেছিল, সে বিচার করেছে তত্ত্বাবধায়ক সরকার, বিএনপি কিছু করেনি। আমি যে স্বরাষ্ট্রমন্ত্রী, একটি স্বরাষ্ট্রমন্ত্রী যে কিনা গ্রেনেড হামলার দায়ে এখন জেল খাচ্ছে, যার বিচার হচ্ছে, জজ মিয়া নিয়ে আসেন যারা, আপনারা হচ্ছেন একটি কিলিং দল, সেই জন্য প্রত্যাখ্যান করেছে। আমি বলি বিএনপি একটি কিলারের দল, সর্বদা কিল করত, খুন করে ক্ষমতায় আসছে, অস্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসছে। রক্ষী বাহিনী মেরেছিল আলবদর আল সব সালে, রক্ষী বাহিনী কোনো মানুষ মারে নাই। 1999 সালে কি সম্মেলনে বোমা হামলা হয়েছে, রমনা বটগুলো পরিষ্কার ক্ষমতায় থাকলেও করে, না থাকলেও করে। বিএনপি তো কামলে কিলিং করা। এই তো 13 সালে কি ক্ষমতায় ছিল বিএনপি? 13 সালে ক্ষমতায় এসে 13 সালে বিএনপি 300 মানুষ করলো, বিএনপি করলো। যখন দেখেছেন আপনারা শেয়ার বাজারে আমরা যা করি আমরা বলি দুর্নীতি হলে আমরা প্রকাশ করি, আমরা দুর্নীতিকে চাপাই দিই। আমরা ক্ষমতায় থাকি না। আপনার শোনেন, আপনার লুটের কথা বললেন, এক বিদ্যুৎ থেকে তো 20-30 হাজার কোটি টাকা নিয়ে চলে গেছেন আপনারা। কোটি টাকা নিয়ে খাচ্ছেন আপনারা, আরামে এসে বিদেশে বসে রমনা করে খাবেন না, এখন আমাদেরকে বলবে। আমি আপনাকে ডিস্টার্ব করিনি রুমিন, আমি বলি সেটা হলো যে বাংলাদেশের এই বর্তমান প্রেক্ষাপটে বিএনপি প্রত্যাখ্যাত রাজনৈতিক দলের পরিণত হয়েছে জন্য আজকে বিএনপি উন্নয়ন নিয়ে ভয় পায়, আজকে বিএনপি গণতন্ত্রের কথা বলে। গণতন্ত্র আপনারা মানেন? আপনারা একটা ফ্লাইওভার করেছিলেন, ওই তখন নাজমুল হুদা সাহেব ছিল যে কি বলে যোগাযোগ মন্ত্রী, এই মহাখালীর উপরে 150 কোটি টাকা দিয়ে 1/2 কিলোমিটার করেছিলেন। সেই সময় কবে? তখন মানুষ 30 কোটি টাকা করেছেন 150 কোটি টাকা দিয়ে। আপনাদের দুর্নীতির কথা মনে থাকে না, আপনি করতে তো পারেন না, কারণ সেরকম ক্যালিবার আপনাদের নেই। মানুষের স্বপ্ন দেখাতে জানেন না, মানুষের স্বপ্ন বাস্তবায়ন করি। আমরা স্বপ্ন দেখে বাস্তবায়ন করি। বিদ্যুতের ঝলকানি লাগছে না চোখে, মোবাইল ফোনের ডিজিটাল হচ্ছে না, গ্রুপকে দিয়েছো তোমরা সব করার মাল আমাকে দাও, আর আমরা দিয়েছিলাম গণতন্ত্র।
সবাই করো, সবাই করো। একটা টেলিভিশন দিয়েছিল বিএনপি, তোমরা ব্যবসা করো, আমরা সবাইকে দিয়েছি। আমরা চাই সার্বজনীন করতে, আমরা বলি আমরা চাই সার্বজনীন। শেখ হাসিনা ভীষণ সার্বজনীন, সার্বজনীনতা দিয়ে আমরা দেশকে দেখতে চাই, সার্বজনীনতা দেশ এগোচ্ছে। আমি বলি পুঁথিগত বিদ্যা বড় ভয়ঙ্কর যদি সেটা আমার জনগণের কাজে না লাগে। তাই রুমিন যেভাবে পুঁথিগত রেখে নিয়ে এসছে, আমি বললাম তো তেল গ্যাস খনিজ সম্পদের হিসাবটা নিয়ে এসে আমাদেরকে চাপতে আমি নিয়ে আসবো, এরপরে আমিও তথ্য প্রস্তুত করবো যদি কখনো সুযোগ পাই। নার্সিং করা হচ্ছে তো মিডিয়াতে মিনিটে দেখবার আমন্ত্রণ রইল ব্যারিস্টার রুমিন ফারহানা এবং মিস্টার মোহাম্মদ আব্দুল ওয়াদুদ। যারা অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক মণ্ডলী, প্রধানত আলোচনা হয়েছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে। সরকার নিশ্চয়ই ভেবে দেখবে এবং ভেবে দেখার যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ আছে, বিশেষ করে ইউনেস্কোর এই রিপোর্টের পরে। আমরা আশা করব যে দেশের স্বার্থে, সুন্দরবনের স্বার্থে, মানুষের স্বার্থে, ভবিষ্যতের স্বার্থে যেটি যৌক্তিক করণীয় হবে সেটি সরকার করবে, যেহেতু সময় এখনো আছে। আর দ্বিতীয়ত, দুজনের তর্ক বিতর্ক থেকে এটি মোটামুটি যে প্রশ্নটা আমি করেছিলাম যে এই দুটো দল পরস্পরকে কেন এত ঘৃণা করে, ঘৃণা করুক কিংবা না করুক, ওনাদের যে অভিযোগ, পাল্টা অভিযোগ, তার যদি কিয়দংশ দুদিক থেকে সত্য হয় তাহলে বুঝতে হবে যে ওনাদের নিজেদের শোধরানোর অনেক কিছু আছে। এবং যেহেতু এখন পর্যন্ত বাংলাদেশের জনগণ এই দুটো দলের উপরেই কম বেশি আস্থা রেখে চলেছে, কাজেই দেশের স্বার্থে, নিজেদের স্বার্থে, ভবিষ্যতের স্বার্থে ওনারা যদি একটু শোধরান সেটি দেশের জন্য মঙ্গলজনক, ওনাদের জন্য। কারণ ওনাদেরকে মাথায় রাখতে হবে বাংলাদেশ কিন্তু বহুবার তার জন্মের পর থেকে হোঁচট খেয়েছে এবং সেই হোঁচটের ধাক্কা কিন্তু ওনাদের প্রত্যেকের গায়ে, অর্থাৎ এই দুটো দল এবং দুটো দলের নেতৃত্বের গায়ে কিন্তু লেগেছে এবং ভীষণভাবে লেগেছে। সম্মানের দিক থেকে, ক্ষতির দিক থেকে, সেটি শারীরিক, মানসিক, আর্থিক হোক, যে কোনো বিবেচনা থেকে। আমরা আশা করব যে এই বিষয়গুলো ওনারা মাথায় রাখবেন। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা। শূন্যের কোঠায় নেওয়া সম্ভব, শূন্যের কোঠা কেন আসবে? জি, এবং কয়লা পোড়ানোর ফলে আপনাকে আমি যেটা বলছিলাম যে রামপাল প্রকল্পে অ্যাসিড বৃষ্টি হবে এবং অ্যাসিড বৃষ্টির কারণে সেখানে যে প্রাণীকুল আছে, যেখানে যে উদ্ভিদকুল আছে, যেখানে যে বিশেষ রকমের যে গাছগুলো, ম্যানগ্রোভ বন, সেটা প্রত্যেকটার উপরে একটা ক্ষতিকর প্রভাব পড়বে। আমি একটু বলি যে 60% কোল দিয়ে যে আপনার বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, সব জায়গায় অ্যাসিড বৃষ্টি হচ্ছে। পৃথিবীর কোন জায়গায়, আমি বলি পৃথিবীর কোন জায়গায় বনাঞ্চলের আশেপাশে কেন্দ্র করা হয়নি। শোনেন, যখন এটা উঠে যাবে উপরে কিন্তু বন নাই, কোথাও বন নাই, ওজোন স্তরে পানি আছে, ওজোন স্তরে কিন্তু পুরো পরিবেশটাকে দূষিত করে। শ্রীলঙ্কায় তো রিসেন্টলি বন্ধ করা হয়েছে। না, এটা বন্ধ করা হয়েছে তাদের রাজনৈতিক কারণ আছে, রাজনৈতিক কারণ। ইআইএ রিপোর্টে যে অসঙ্গতি আছে, দেখুন ইউনেস্কোর মতো ইআইএ যে রিপোর্ট সেটা অসম্পূর্ণ এবং প্রশ্নবিদ্ধ। কেন? কারণ বলা হচ্ছে সিলেক্টিভ লোকের উপরে জরিপ করে এই রিপোর্টটি তৈরি করা হয়েছে। সেখানে যে মাস পিপল বাস করে রামপালের কাছে, তাদের কোনো মতামত সেখানে উঠে আসে নাই। এবং বাংলাদেশে আন্তর্জাতিক ক্ষেত্রে যে পরিবেশবিদরা কাজ করেন তাদের মতামত এবং বিজ্ঞানীরা যে কাজ করেন তাদের মতামত এই ইআইএ রিপোর্টে নেওয়া হয় নাই। বাস্তবে কোন ধরনের যন্ত্র স্থাপন করা হবে এবং সেটি কিভাবে স্থাপন করা হবে, সেটি ফলাফল কি দাঁড়াবে, এর কোনটি ইআইএ রিপোর্টে উঠে আসে নাই। সুন্দরবনের ক্ষয়ক্ষতি প্রশমনের ক্ষেত্রে কোন ধরনের যন্ত্র বা প্রযুক্তি আপনারা ব্যবহার করতে যাচ্ছেন এবং তা স্থাপন করবে, কোন যন্ত্র আপনারা স্থাপন করবেন, তারও কোনো পূর্ণাঙ্গ রিপোর্ট কিন্তু এই ইআইএ রিপোর্টে পাওয়া যায়নি। সুতরাং এটি একটি অসম্পূর্ণ রিপোর্ট। আপনারা বলছিলেন যে ভারত বিরোধিতার কথা, বিএনপি সবসময় ভারত বিরোধিতা করে। আমি যদি বলি যে বাংলাদেশ সবসময় তার, আওয়ামী লীগ সরকার সবসময় বাংলাদেশের স্বার্থকে বাইপাস করে গিয়ে বিশেষভাবে ভারতের স্বার্থকে রক্ষা করে, তাহলে কি ভুল বলবো? কেন বলছি দেখেন, আপনারা যে ট্রানজিটের ব্যবস্থা করেছেন, সেই ট্রানজিট 18/9/2016 তারিখ বাংলাদেশ প্রতিদিনে এসছে, প্রথম আলোতে এসছে, ভারত এবং বাংলাদেশের মধ্যে যে বর্তমানে যে অবকাঠামো সেটি ট্রানজিটের জন্য অনুকূল নয়। তারপরেও যে কমিটি করা হয়েছিল, সেই কমিটি পার টন ট্যারিফ নির্ধারণ করা হয়েছিল, ট্যারিফ কমিশন নির্ধারণ করেছিল পার টন 1058 টাকা। সেখানে কোন কিসের ভিত্তিতে আপনারা 192 টাকায় পার টন মাসুল আদায় করছেন জানা যায়নি। ঠিক কেন 192 টাকাটা কেন? এটার মধ্যে কি কি আছে? এখানে যে আপনার অবকাঠামো তৈরির জন্য যে খরচ আসবে সেটা কারা দেবে, দূষণ যে হবে সেটা কারা দেবে, মেইনটেনেন্স কস্ট যেটা আসবে সেটা কারা দেবে, এর কোনো বিষয় কিন্তু পরিষ্কার করা হয়নি। উল্টো প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা উনি বলেছেন যে ভারতের কাছ থেকে মাসুল চাওয়াটাই নাকি একটা লজ্জার বিষয়। আশ্চর্য। আরেকটা বিষয় দেখেন, তিস্তা 29 আগস্ট পিটিআইতে
এসছে যে তিস্তার পানি বন্টন চুক্তি এখন আর জরুরি বিষয় নয় বাংলাদেশ, এই শিরোনামে পিটিআইতে খবর প্রকাশ হয়েছে। পরে সেটি ইন্ডিয়ান এক্সপ্রেস সহ ভারতের বিভিন্ন গণমাধ্যমে এসছে এবং এই সময় কে বলেছেন সেটি আছে ওই রিপোর্টে আপনি দেখেছেন? না, এখানে শুধু বাংলাদেশের প্রসঙ্গে বলা হয়েছে যে বাংলাদেশ সরকার বলছে যে তিস্তার পানি বন্টন চুক্তি এখন না, উল্লেখ করা নাই। এবং ঢাকা ও দিল্লির কূটনৈতিক যে ইয়ে আছে সেখানে যোগাযোগ করে জানা গেছে যে পিটিআই তিস্তা নিয়ে যখন খবরটি প্রকাশ করে তখন প্রধানমন্ত্রী আবারও সেই একই উপদেষ্টা অর্থনৈতিক উপদেষ্টা মশিউর রহমান ভারতের রাজধানী দিল্লিতে ছিলেন। 25 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর হি ওয়াজ ইন দিল্লি। কিন্তু এই ব্যাপারে যখন তার মতামত চাওয়া হয় তখন কোনো মতামত পাওয়া যায় না। এবং তিস্তার যে ক্ষতিকর প্রভাব ডালিয়া পয়েন্টে 1973 সাল থেকে 1985 সাল সময়কালে জানুয়ারিতে 3টা ধাপে যদি আপনি দেখেন, জানুয়ারির প্রথম 10 দিন, জানুয়ারির মধ্য 10 দিন এবং জানুয়ারির শেষ 10 দিন পানির প্রবাহ ছিল, আমি আবারও বলছি 1973 থেকে 1985 সাল পর্যন্ত 7010 কিউসেক, 6010 কিউসেক, 5668 কিউসেক। এবং 2016 সালের জানুয়ারির প্রথম 10 দিন, মধ্য 10 দিন এবং শেষ 10 দিনের পানি প্রবাহ ছিল যথাক্রমে 2384 কিউসেক, 1760 কিউসেক এবং 1190 কিউসেক। অর্থাৎ 7 ভাগের 1 ভাগে এই পানি নেমে এসছে এবং এর ফলে বিস্তীর্ণ অঞ্চল আপনার মরুভূমিতে পরিণত হয়েছে। ফারাক্কা গেট, ফারাক্কা গেটে 106টি গেট খুলে দিয়েছে। আপনি যখন পুরোটাই যান আপনি আমাকে বলেন ভারত তো তার স্বার্থ রক্ষা করবে। ভারত একটি দেশপ্রেমিক জাতি, ভারতের সরকার দেশপ্রেমিক সরকার, তারা তাদের স্বার্থ দেখবে, তারা তাদের লাভ দেখবে। কিন্তু বাংলাদেশ সরকার কেন কি করছে? আমার প্রশ্ন, গত 1 দশকে বর্ডারে 600 অধিক কিলিং হয়েছে, আপনারা বর্ডার কিলিং বন্ধ কি করেছেন? আপনারা যখন ক্ষমতায় ছিলেন 3 টার্ম কাশ্মীরে করেছেন আপনারা 1 দশকে 600টি বর্ডার কিলিং রাখেন, পাশাপাশি দেশের বর্ডারে অনেক কিলিং হয়, এখানে ব্যাক নিয়ে মারামারি, আমার ভাইদের লাশ বাংলাদেশে নিয়ে আসা ছাড়া আমি বলি যে ক্ষমতা থাকার আপনারা একটি কাজ করতে পারেন নাই। আমি শেষ করি, বাংলাদেশ এবং ভারত আমাকে তো শেষ করতে, আমাকে তো বলতে আমি বলি বাংলাদেশ ভারত থেকে যাতে পারে এই সরকার আপনাকে যে প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে মনে হচ্ছে আমি স্বর্গের আমি বলি ভালো সম্পর্ক দুই দেশের সাথে কাটাতারের বেলা কেন কথা বলতে মেক্সিকো আমি বলি সেটা হলো রুমিন ফারহানা ভারতের একচিটে বিরোধিত করছে। ক্ষমতাতে ছিল রুমিন ফারহানার দল বিএনপি একবার 75-81, তারপর আমি বলি তখন আপনারা ভারত পলিসি না, আমাদের ভারত পলিসি, আমাদের পলিসি হচ্ছে কারোর সাথে শত্রুতা নয়, সকলের সাথে কারোর সাথে বৈরিতা নয়। না, আমাদের কাজ হলো আমাদের আমি বলি সেটি হলো যে বিএনপি একটি রাজনৈতিক দল, যে দলটি কখনোই বাংলাদেশের জন্য কিছু করতে পারে নাই। তাদের মূল কাম হলো তাদের ক্ষমতা ভোগ করা এবং বাংলাদেশের শোষণ করা। এটা প্রমাণিত সত্য। আমি বলছি আপনাকে যে আপনারা ক্ষমতায় ছিলেন তখন এই প্রসঙ্গে আমি চিন্তা করছি একটা প্রশ্ন আপনাদের দুজনকে করবো, কেন আওয়ামী লীগ এবং বিএনপি একে অপরকে এত ঘৃণা করে? আমি বলি সেটা বলবো, সেটি হলো যে বিএনপি রাজনৈতিক দলের যে উত্থানে তার গোড়াতেই রয়েছে বাংলাদেশ বিরোধিতা। প্রথম বর্ডার কিলিং পৃথিবীর সব জায়গাতে হয়, কোথায় হয় না? যখন ব্ল্যাক আমি বলি পৃথিবীর আমি বলি ভারত রেগুলার হয়। শোনেন, ভারত আর বাংলাদেশের অবস্থানগত পার্থক্য দেখতে হবে। আমার মনে আছে বিএনপি ক্ষমতায় ছিল তখন মায়ানমার একটু অ্যাটাক করতে এসছে, তখন কি করেছিলেন বিএনপি সরকার? তখন সেই সময় এটি এই বড় কথা বিরোধী থাকলে বলা যাবে, সরকার আসলে বলা যাবে না। আমি বলি সেটি হলো যে আপনারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, আপনাদের মূল নীতি হচ্ছে বাংলাদেশের বিরোধিতা করা। ভারত আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র, ভারতকে তো আমরা উঠিয়ে ফেলতে পারবো না। আপনারা ভারতের সাথে কি করেছেন? বাংলাদেশের কি স্বার্থ ভারত থেকে উদ্ধার করেছেন? কই ফারাক্কা বাঁধ ভাঙতে পারেননি, কই তিস্তার পানিটা 1 ফুট আনতে পারেননি। শেখ হাসিনার সরকার আমি বলি আমরা তো নিশ্চয় বলে আসি, আমি ভুলে গিয়েছিলাম দিল্লিতে কথা বলতে গিয়ে, সাংবাদিক হিসেবে আমি তো তিস্তার পানি গঙ্গার পানি বলতে ভুলে গেছিলাম। এ কথা আমার নেতা বলে না, আমার নেতা বলে হিস্সা আদায় করা। আমরাই তো 96 সালে 30 কিউসেক পানি নিয়েছে, আপনারা কি কিচ্ছু তো করেননি। আজকে তিস্তা নিয়ে কথা হচ্ছে, আজকে 64 বছরের যে আমাদের বর্ডার ইন্ডিয়ার সাথে সমস্যা, মায়ানমারের সাথে সমুদ্র সমস্যা, কে সমাধান করেছে এগুলো? আপনারা কাজ করবেন না, শুধু ওই কিছু গুটি কয়েক বাংলাদেশের স্বার্থবিরোধী মানুষের কথা দিয়ে আপনারা ওগুলো পয়েন্ট আউট করে লিখে নিয়ে এসে বলবেন, এটি হতে পারে না। বাংলাদেশের রাজনীতি করতে গেলে বাংলাদেশের মানুষের অস্তিত্বের স্বার্থের কথা বলতে হবে। এখন আমরা যে প্রসঙ্গ নিয়ে এসেছিলাম, উনি যে কথাটা বলতেছিল যে কই বড় পুকুরাতে একটি মানুষ মারা যায়নি কোলের জন্য, কোল পাওয়ার বিএনপি করেনি, বিএনপি 100 মানুষ মারেনি, ওখানে মানুষ উচ্ছেদ করেনি বিএনপি কোল পাওয়ার করতে গিয়ে, ওখানে মানুষকে গুলি করে মারেনি বিএনপি সরকার। কিন্তু কই এখন
পর্যন্ত একটি মানুষ মরছে না, সবুজ ধ্বংস তো হয় নাই। এগুলো হচ্ছে কি বাংলাদেশের উন্নয়নকে ঠেকিয়ে দেওয়ার জন্য একটি ষড়যন্ত্রকারী মহল এটা নানা ধরনের কূটকৌশল পরিচালনা করে এটা উন্নয়নকে ব্যাহত করার একটা মূল পায় তারা, আমি মনে করি। হতে পারে যদি সত্যিকারের বিশ্লেষণে আসা যায় তাহলে বসতে হবে, এরকম তর্ক বিতর্ক করে বিভিন্ন জনকে ভাড়া করে নিয়ে এসে এই তত্ত্ব উপস্থাপন করলে সরকার মানবে না, সরকার মানবে না। আমরা নিশ্চয়ই যে ঘৃণা, সেই আমি সেটা বলবো, ঘৃণা হওয়ার তো কারণ যথেষ্টই। আমি বলি আমাদের পক্ষ থেকে কেন বলি, একটি 1975 সাল কিন্তু বিএনপি দেখেনি, একটি 2004 সাল কিন্তু 21 আগস্ট বিএনপি দেখে নাই। বিএনপি কিন্তু এই মোকাবেলা করে আসতে হয় তাদেরকে রাজনীতির মধ্যে। বিএনপি এসছে একটা সুবিধাজনক অবস্থা থেকে, তার জন্য আমাদের ঘৃণা নয়। আমরা বিএনপিকে বলতে চাই, বিএনপি রাজনৈতিক দলকে বলতে চাই, তারপর 2013-র মতো ঘটনা পৃথিবীর ইতিহাসে কোন বিরোধী দল করে কিনা আমাদের জানা নাই। আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশে এখন যে বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা হচ্ছে, যে উনি যেটা বলছে যে ভারতের সাথে ভারতকে আমরা দিলাম কেন, পার্শ্ববর্তী দেশ বৃহত্তম রাষ্ট্র ভারত, তাদের সাথে নিশ্চয় যুদ্ধ করে টেকার ক্ষমতা আমাদের নেই। আমাদের তাদেরকে কূটনীতি দিয়ে আমাদের দেশের স্বার্থকে সংরক্ষণ করে তাদের সাথে বন্ধুত্বপূর্ণ পরিবেশ দিয়ে আমাদের এগোতে হবে, এটাই স্বাভাবিক। বিএনপির মতো নিশ্চয় আমার পার্বত্য চট্টগ্রামকে ভারত বিচ্ছিন্নতাবাদীদেরকে আমরা আশ্রয় দিতে পারি না, কারণ পার্শ্ববর্তী দেশের একটি কাজ হতে পারে না, আমরা সেগুলো প্রশ্রয় দিই না। আমরা দিই হচ্ছে ভারতের সাথে আমাদের সহাবস্থানকে নিশ্চিত করব এবং সেই সহাবস্থানের মধ্যে দিয়ে আমাদের পারস্পরিক স্বার্থ, আমাদের দেশের স্বার্থ যেন জয়জয় না যায় সেটাই খেয়াল করব। হ্যাঁ, দর কষাকষি করতে গেলে কখনো এক দেশ লাভবান হবে, কখনো আরেক দেশ লাভবান হবে, কিন্তু নিশ্চিত আমরা যুদ্ধ বাদিয়ে দিয়ে লক্ষ লক্ষ ডলার খরচ করে দেশকে ফকির বানাবো না, এই রাজনৈতিক উদ্দেশ্য আমাদের নেই। আমরা পারস্পরিক সহযোগিতা সহমর্মিতার মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের ক্ষতি না হয় এমন কাজগুলো আমরা সবাইকে নিয়ে করব, এটি হচ্ছে আমাদের সরকারের মূল নীতি। এখন উনি যেটা বললেন যে এই আমাদের এই কি বলে এই কি ভারত সরকার, ভারতের পিটিআই বলেছে, এগুলো অসমর্থিত খবর বলে আমি মনে করি। এগুলোকে আমরা খুব একটা আমলে আনতে চাই না। কোনো একজন সাংবাদিক তার মন গড়া লিখলো যে সরকার তিস্তা নিয়ে কোনো চিন্তা নেই। মাননীয় প্রধানমন্ত্রী পৃথিবীর যে আমি প্রথম আলো কি বললো, কোন সাংবাদিক লিখলো সেটা হয়তো তার মতো করে লিখতে পারে, প্রথম আলো রিপোর্ট হয়তো লিখেছে, কিন্তু সরকার তো হয়তো বলেনি যে আমরা তিস্তা নিয়ে কোনো কথা বলছি না। আমি সেটি যাচ্ছি না, আমি বলতে চাচ্ছি যে আজকের এই প্রেক্ষাপট যে রুমিন যে বক্তব্যগুলো দিয়ে গেল যে 5টি দূষণ বলেছে ইউনেস্কো, এটা কে? ইউনেস্কো কি বাংলাদেশকে খাওয়ায় না পড়ায়? আমি বলি এই দেশের উন্নয়নের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশকে দেখতে হবে, বাংলাদেশের স্বার্থ। সে সুন্দরবন রক্ষা করে হোক, সুন্দরবন বিলীন করে হোক, বাংলাদেশকে দেখতে হবে। নিশ্চয়ই বাংলাদেশ কখনো চাইবে না তার সুন্দরবন বিলীন হোক, তার সমুদ্র ধ্বংস হোক, তার নদী ধ্বংস হোক। এখন বিষয়টি হলো যে সরকারই সিদ্ধান্ত নিয়েছে যে এখানে আমরা অল্প পয়সায় বিদ্যুৎ নেব। আর রুমিন যেটা বলছিল যে 8,000 পরিবারকে এবং 1830 একর জমি, ওই জমিটা ছিল একটি কি ল্যান্ড, ওটা ব্যারেন ল্যান্ড। রুমিন যেটি বলছে যে ফাইন্যান্সিয়ালি তো এটা ভায়াবল না, ফাইন্যান্সিয়ালি তো বাংলাদেশে যাই করতে যাবেন একসময় কিছু ছিল না। আমি বলি যে যখন হারিকেন কেরোসিন দিয়ে জ্বালাবো তখন তো খরচ ছিল না, কিন্তু আমি যখন আধুনিক বিশ্বে যাব, আধুনিক কাজ করতে যাব, তখন পৃথিবীতে এর চেয়ে কম দামে বিদ্যুৎ কোন দেশ বিক্রি করে, কোন দেশ বিদ্যুৎ তৈরি করে? আমার মনে হয় বাংলাদেশ সবচেয়ে কম করে। এখন বিষয়টা হচ্ছে যে আমি শুধু বিরোধীদের খাতিরেই বলবো, 8 টাকা করে বাংলাদেশি টাকার 8 টাকা ইউনিট আপনি কোন দেশে বিদ্যুৎ পাবেন? আমি বলছি 3 টাকা দিচ্ছে গভর্নমেন্ট, হিউজ ভর্তুকি দিয়ে দিচ্ছে গভর্নমেন্ট। এর কাছে কেনা হবে হলো এটা 85 পয়সা না, এটা 6 টাকা কত পয়সা আমি জানি না এটা কোথায়, আমি পড়ে এসেছি, আমার কাছে 8 টাকা 85 পয়সা তেল রক্ষা ক্যাশ কমিটি বলছে, এটা আমি জানি। কিন্তু আমরা যেটা বলছি যে 6 টাকা কত পয়সা, আমি বলি সেটিও কিন্তু অনেক কম। আমি বলছি কি যে আজকের এই প্রেক্ষাপটে ইউনেস্কোর এই বক্তব্যটাতে এখন আরো তো আরেকটা প্রশ্ন, আপনি 70% ঋণ নেবেন, ঋণ শোধ করবে বাংলাদেশ, 14% ইন্টারেস্ট কোথায় লিখেছে? কে লিখেছে 14% ইন্টারেস্ট? পৃথিবীতে লোন আছে ইন্টারন্যাশনাল, এখানে ইন্টারেস্টেড বিলো 5%, উনি বলছে 14%। এই যে ভুল মেসেজ, এটা কিন্তু অ্যাকসেপ্ট করা যাবে না। আমি বলি হ্যাঁ, হতে পারে যে আমরা হেরিটেজের আশেপাশে এটা করবো না, এটি নিয়ে তর্ক হতে পারে, এটা নিয়ে কথা হতে পারে। এখন সরকার যে কথা বলছে, সরকার তো নিজে গবেষণা করে না, কেউ না কেউ তাকে তো গবেষণালব্ধ এই পেপারগুলো দেয়, কোনো না কোনো আর্কিটেক্ট দেয়, কোনো না কোনো ইঞ্জিনিয়ার দেয়, কোনো কোনো গবেষক দেয়। তারা তো প্রত্যেকেই একাডেমিশিয়ান, তারা প্রত্যেকেই তারা প্রতিষ্ঠিত একাডেমিশিয়ান। তারা যখন বলছে যে না, পরিবেশবিদ বলেন, অর্থনীতিবিদ বলেন, তারা তো আবার অনেকের হয়ে যায়। কেউ যদি তাহলে তার পক্ষে কাজ করবেন, আবার যে কাজ পাবে না সে বিপক্ষে কথা বলবে, এটাই তো হতে পারে। তেল গ্যাস বিদ্যুৎ রক্ষা কমিটির বা এদের তো আর স্বার্থ নেই, এটা তো ওইভাবে প্রতিষ্ঠান বলতে চাচ্ছি না আমি, ঠিক আমি স্বার্থের কথা বলছি না, আমি বলছি তারা কনসালটেন্ট
কনসালটেন্ট পয়সা দিয়ে রাখবে, তারা তাদের পক্ষে বলবে, এরকম অবস্থা তারা নেই। কনসালটেন্ট তারা রাখছে না, কিন্তু আসলে হয় কি যে আমিও তো একসময় বিরোধী রাজনীতি করেছি, আমি এখন সরকারি দলে আছি, তাই তো রাজনীতি করতে গেলে বাংলাদেশে কে কাকে কখন কোন দিক দিয়ে সহায়তা আসে আর যায় আমরাও জানি তো কিছুটা। অনেক কথাই এরকম বলতে হয় রাজনীতিবিদদের, যেমন আপনি যেহেতু এখন খাদ্য মন্ত্রণালয় আছে, খাদ্যের প্রসঙ্গে টানি আমি, যেমন একটা সময় আমার মনে আছে এই বিতর্কে আপনিও সম্ভবত অংশ নিয়েছেন, অনেকেই করেছেন, যে বিএনপির দিক থেকে অভিযোগ করা হতো যে আপনারা 10 টাকা সেরে চাল খাওয়াবেন বলেছেন। তখন আপনাদের দিক থেকে সবসময় বলা হচ্ছে যে আমরা এরকম অঙ্গীকার করিনি, কিন্তু এখন আপনারা 10 টাকা সেরে চাল দিচ্ছেন এবং বলছেন যে আমরা আমাদের অঙ্গীকার পূরণ করেছি। না, এটা অঙ্গীকার পূরণ করছি আমি বলি যে এখন আরকাইভ ঘাটলে অন্তত 50 জন আওয়ামী লীগের নেতার কথা পাবো যে আমরা এরকম কথা বলিনি, এই কথা বলেছেন। এটা যদি কেউ বলে থাকে তারা আমাদের এটা ছিল মাননীয় প্রধানমন্ত্রী একটি রাজনৈতিক বক্তব্য, একটা মাকে বলেছে যে আমরা ক্ষমতায় আসলে ক্ষমতায় আসলে আমরা বিএনপির যে অরাজক অবস্থা 40-45 কেজি চাল আমরা আমাদের সময় রেখে যাওয়া 10 টাকা কেজি চাল খাওয়ানোর চেষ্টা চালাবো, সেটি আমরা বাস্তবায়ন করেছি। কিন্তু কোনো আমাদের ছিল না, কোনো ম্যানিফেস্টো ছিল না যে আমরা এটা করবো। 10 টাকা কেজি চাল খাওয়া ম্যানিফেস্টো ছিল না, কখনই ছিল না, উনি জনসভায় বলেছেন, কিন্তু সে বাস্তবায়ন করেছে। আসলে হচ্ছে কি রুমেন, যে এই যে করার কথাটা যারা করে তাদের ত্রুটি বিচ্যুতি আসতে পারে, যারা কিছু করে না তাদের ত্রুটি বিচ্যুতি আসে না। এখন এই যে আজকের এই বিদ্যুৎ উৎপন্ন নিয়ে যে বিষয়টি হয়েছে, আমি বিদ্যুতের প্রসঙ্গে আসলে তো বিএনপি নিয়ে খুব আমার কাছে মজা লাগে ভাবতে, বিএনপি কিভাবে বলে যে বাংলাদেশ এবং ভারত এই যে 15 70% লোন নেবেন, লোনটা শোধ করবে বাংলাদেশ, লোনের সুদ দিবে বাংলাদেশ, ক্ষতি কোন সমস্যা হলে ক্ষতির দায় বাংলাদেশের বহন করবে। এই কোশ্চেনটি নিয়ে অনেক প্রশ্ন। 70% লোন আমি যেখান থেকে নেব, প্ল্যানটা তো বাংলাদেশের, প্ল্যানটা তো আমার, এই বিদ্যুৎ ফ্যাসিলিটি আমি নেব, আমি তো আর ভারতকে দেবো না। ভারত তার কারিগরি দক্ষতা নিয়ে এবং তার 15% শেয়ার নিয়ে সে এখানে করে দিতে চাচ্ছে, কারণ ওই ক্যাপাসিটি আমার নাই করার মতো। এই ক্যাপাসিটি ভারতের থাকতে পারে, চায়নার থাকতে পারে, অন্য অন্য দেশের থাকতে পারে, আমার তো ওরকম ক্যাপাসিটি নেই যে আমি নিজে বিল করতে পারবো, তাই না? কিন্তু বিষয়টা হলো যে আমার দেশে কোম্পানিটা হবে, আমি ইনভেস্টমেন্ট নিব, ইনভেস্টমেন্ট হবে, ভারত তার যে 50% লভ্যাংশ তো পাবে, ভারত লভ্যাংশ তার 15% পাবে। না, আমি বলি ট্যাক্স মকুব বড় প্রজেক্ট ট্যাক্স মকুব করা হয়। আমি বলি বাংলাদেশে ট্যাক্স মকুব করা হয় যেহেতু আমাদের দেশে বড় মেগা প্রজেক্ট নাই, সরকার বিভিন্ন মেগা প্রজেক্ট এমনও দেখা গেছে এক সময় যে বড় বড় মার্কেট তৈরি হলো যখন, তাদের কিন্তু ট্যাক্স মকুব করা হয়েছে, তারা যখন ইকুইপমেন্ট নিয়ে আসবে, এটা করা হয়, স্পেশাল একটা ফ্যাসিলিটি দেওয়া হয়, নাহলে বাংলাদেশ ইনভেস্টমেন্ট হয় না, কারণ আমাদের দেশে কিছু ছিল না এক সময়। এখন আমরা কিছু করছি তো, সেই জন্য বিএনপি যেটা করতে পারেনি সেটা নিয়ে বিএনপি অনেকের এই কি বলে তথ্যপত্র হাজির করে আমাদেরকে যেন কাজগুলো না করতে পারি, বিএনপি ওই দিকে যাচ্ছে, কারণ সেটা রাজনৈতিক এজেন্ডা গুলো তারা এখন তেল গ্যাস রক্ষা কমিটি রাজনৈতিক এজেন্ডা নিয়ে তারা কথা বলছে, বলুক, আমাদের আপত্তি নাই, কিন্তু বিষয়টা হলো ভাবতে হবে যে বাংলাদেশে বিদ্যুৎ আমরা চাই কি চাই না, আমাদের বিদ্যুৎ প্রয়োজন আছে কি নাই, এটি ভাবতে হবে। হ্যাঁ, এটি হতে পারে যে আমরা এটাকে আরো কোন আধুনিক পর্যায়ে নিতে পারি কিনা, এটা একটা আলোচনা হতে পারে। অন্য জায়গায় অন্য জায়গায় আপনি বাংলাদেশে একটা কি বলে একটা কোল পাওয়ার প্ল্যান্ট এরকম 1300-2000 মেগাওয়াটের করতে কি পরিমাণ জায়গা লাগে? বাংলাদেশে কি জায়গার সেরকম প্রতুলতা আছে? আমি তো মনে করি বাংলাদেশের জায়গার অপ্রতুলতায় রয়েছে। গভর্নমেন্ট আরো তো নিচ্ছে, মহেশখালীর দিকে নিচ্ছে, আরো তো নিচ্ছে, এরকম চর অঞ্চল সমুদ্র থেকে জেগে ওঠা অঞ্চলে যাচ্ছে, কারণ আমাদের প্লেন ল্যান্ডে কিন্তু আসতে পারছে না কোল পাওয়ার প্ল্যান্ট নিয়ে। দু একটা জায়গাতে এটাকে সার্ভে হয়েছিল, সেগুলো হয়তো ল্যান্ডের অভাবে করা যাচ্ছে না। তাহলে তো আমরা রিনিউয়েবল এনার্জি নিতে পারি, আমাদের তো সে ব্যারেন ল্যান্ড নাই, সেই জন্য গভর্নমেন্ট হয়তো এই চিন্তাগুলো করছে। হ্যাঁ, এখন এটাতে আমি সবসময় একমত হব যে যদি সত্যিকারের গবেষকরা এখনো কিন্তু যদি 100টা বাংলাদেশের পরিবেশবিদ নেন, 100 জন দলমত নির্বিশেষে নেন, তার মধ্যে দেখবেন যে ভাগ হয়ে গেছে। কে কার সুবিধায় ভাগ হচ্ছে আমি জানি না, আমি সুবিধার কথা বলতে পারবো না, কে সুবিধা নিচ্ছে কি দিচ্ছে এটা না, দেখবেন যে সে বলছে এক কথা, আরেকজন বলছে আর এক কথা। গভর্নমেন্ট একটা স্থির লক্ষ্য করছে যে আমরা বিদ্যুৎ বাংলাদেশকে দেবো, জনগণকে বিদ্যুৎ আমরা দেবো, সেই জন্য গভর্নমেন্ট ওই জায়গাটা বেছে নিয়েছে এবং ইনভেস্টমেন্ট আমরা তুলনামূলক আন্তর্জাতিক বিশ্বে তুলনামূলক কমই আমরা পেয়েছি, জন্য আমরা নিয়েছি। আর আরেকটা বিষয় কি, রাজনৈতিক দল হিসাবে তো বিএনপির একটি ভারত বিরোধী একটা আলোচনা রয়েছে। আমি জানি না এটা পাকিস্তান পেলে বিএনপি কি বলতো, এখন ভারত পেয়েছে জন্য এটা বলছে কিনা আমি তা জানি না, আজকে তারা মিলছে কিনা এই আলোচনায় আমি ভারতের ব্যাপারে আমি আসছি। হ্যাঁ,
আমি যে দূষণ দুটির কথা বলছিলাম, যেটা ইউনেস্কো থেকে এসছে, বায়ু দূষণ এবং পানি দূষণ। আরেকটি দূষণের কথা তারা হচ্ছে পুঞ্জীভূত দূষণ, যে সেখানে যে অবকাঠামো নির্মিত হবে, সেখানে যে শহর এবং প্রশাসনিক দপ্তর নির্মিত হবে, তার ফলে পুরো পরিবেশটার উপর এটার একটা প্রভাব পড়বে। এবং অলরেডি উনি বলেছেন যে 30% কাজ এগিয়ে গেছে। ইউনেস্কো সরজমিনে গিয়ে বলছে যে সেখানে শ্রমিকরা যারা নির্মাণ কাজের সঙ্গে জড়িত, তারা অলরেডি সেখানে যে বর্জ্য আছে সেটা ফেলে সুন্দরবনের যথেষ্ট পরিবেশ ক্ষতি করেছে। এবং এতে প্রথম পর্যায়ে রামপাল প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের জন্য জমি অধিগ্রহণ করেছে। প্রথম পর্যায়ে জমি অধিগ্রহণ নিয়ে কিন্তু কিছু প্রশ্ন আছে, এটা পুরোপুরি নিয়ম মেনে হয়নি। দ্বিতীয় পর্যায়ে জমি অধিগ্রহণ চলছে এবং প্রথম পর্যায়ে মিষ্টি পানি, প্রথম পর্যায়ে অধিগ্রহণ হচ্ছে, তাদের মিষ্টি পানি অনেক কমে আসবে। আমরা জানি যে সুন্দরবনে লোনা পানি এবং মিষ্টি পানির একটি অদ্ভুত সমন্বয় আছে, যে কারণে এখানে এমন কিছু গাছ জন্মায় যেটা নর্মালি অন্য কোথাও দেখা যায় না। এটাই সুন্দরবনের বিশেষত্ব। এই যখন মিষ্টি পানিটি কমে আসবে, তখন দেখা যাবে এই ধরনের বৃক্ষরাজ এবং এর উপরে নির্ভরশীল যেই প্রাণীকুল আছে তারা উভয়ই ক্ষতিগ্রস্ত হবে। জাহাজ চলাচল বৃদ্ধি পাবে। আপনারা জানেন যে রামপাল প্রকল্পের জন্য কয়লা আসবে পশুর নদীর ভিতর দিয়ে, এবং কয়লা পরিবহনের জন্য জাহাজ চলাচলের পথ সুগম রাখতে 35 কিলোমিটার নদীপথ খনন করতে হবে এবং এতে 3,21,00,000 ঘনমিটার মাটি এই নদী থেকে ওঠানো হবে। এই মাটিতে যে পলিমাটি, এই বিপুল পরিমাণ মাটি, এটা তারা কোথায় ফেলবে? এটা ফেলতে হলেও তো সুন্দরবনের মধ্যেই ফেলবে, এবং এভাবেও এটা সুন্দরবনের উপর কি প্রভাব পড়বে এই মাটির, সেটারও কোনো পর্যালোচনা কিন্তু ইআইএ রিপোর্টেও আসেনি, এটার কোনো পর্যালোচনা এই চুক্তির মধ্যেও পাওয়া যায়নি। আপনাদের বঙ্গবন্ধু বন্যপ্রাণী অ্যাওয়ার্ড বিজয়ী অধ্যাপক যিনি রেজা খান, উনি বলেছেন যে রামপাল প্রকল্প থেকে যে দূষিত উত্তপ্ত পানি পশু নদী থেকে উত্তোলন করা হবে, সেই পানিটিকে যখন আবারও ফেলা হবে, সেটার একটা বিরূপ প্রতিক্রিয়া পড়বে প্রাণীকুল এবং এই উদ্ভিদের উপরে। খাদ্য চক্রের মধ্যে পারদ প্রবেশ করবে, যেটা সবচেয়ে ভয়ঙ্কর। যে মাছ এবং গাছের ভেতরে এই পারদ প্রবেশ করবে, সেটা যখন আবার কোনো মানব দেহে যাবে খাদ্য চক্রের মাধ্যমে, সেখানে শিশুদের বিকাশ এবং উন্নতি একটি স্থায়ী বিরূপ প্রতিক্রিয়া, মস্তিষ্কে স্থায়ী বিরূপ প্রতিক্রিয়া পড়বে। ইউনেস্কো প্রতিবেদন আরো বলছে যে রামপাল প্রকল্পের পারদ নিয়ন্ত্রণে আন্তর্জাতিক মানদণ্ডের যথেষ্ট ভালো প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে না। যেটা আপনি বলছিলেন যে হাইয়েস্ট প্রযুক্তি ব্যবহার করা হবে, সেটা হচ্ছে না। আর যদি হাইয়েস্ট প্রযুক্তি ব্যবহারও করা হয়, সেটা দিয়ে ক্ষতির পরিমাণ কমিয়ে আনা সম্ভব, কিন্তু পৃথিবীতে এমন কোন প্রযুক্তি এখনো আবিষ্কার হয়নি যেখানে আপনি ক্ষতির পরিমাণটাকে জিরো করে নিয়ে আসতে পারবেন। এবং সুন্দরবনের জন্য না, পৃথিবীতে কোথাও অ্যাবসলিউট নাথিং, দেয়ার ইজ অ্যাবসলিউট, আপনি কমিয়ে আনতে পারবেন, ক্ষতির পরিমাণ কমিয়ে আনা সম্ভব। কোনো সংরক্ষিত বনাঞ্চল থাকা চলবে না। অর্থাৎ যে প্রজেক্টটি ভারত তার নিজের দেশের আইন অনুযায়ী ভারতে করতে পারছে না, সেই প্রজেক্টটি ভারতীয় কোম্পানি বাংলাদেশে এসে বাংলাদেশের মাটিতে, বাংলাদেশে যেটা বিশ্ব ঐতিহ্য সেই সুন্দরবনের রামপালের মধ্যে তারা সেই প্রজেক্টটি করতে যাচ্ছে। আপনি যদি এমনকি এই যে দূরত্ব 14 কিলোমিটার, সেটা নিয়েও কিন্তু তথ্য বিভ্রান্তি আছে। আপনি যদি ইআইএর রিপোর্টও দেখেন, যে রিপোর্টটি অত্যন্ত বিতর্কিত, যে রিপোর্টটিকে বাংলাদেশের পরিবেশবিদরা বিতর্কিত বলছে, যে রিপোর্টটিকে ইউনেস্কো বিতর্কিত বলছে, সেই ইআইএ সমীক্ষা রিপোর্ট বলছে তার 208 নম্বর পেজে আছে, আমি পেজ নাম্বারটি আপনাকে বলে দিচ্ছি, প্রকল্পের স্থানটি একসময় একেবারে সুন্দরবনের অংশ ছিল। সেটলার বা বসতি স্থাপনকারীরা বন কেটে আবাসভূমি তৈরি করেছে। অর্থাৎ এই যে 14 কিলোমিটার বলা হচ্ছে, এটি আদৌ 14 কিলোমিটার না, এটি সুন্দরবনের ভেতরে 9 কিলোমিটারের মধ্যেই পড়ছে, সেটিও কিন্তু একটি বিতর্কিত ব্যাপার। এবং কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আপনারা জানেন রেড ক্যাটাগরির বিদ্যুৎ কেন্দ্র সাধারণত, রেড ক্যাটাগরি যে প্রজেক্টগুলো সেগুলো সাধারণত কিন্তু শিল্পাঞ্চলে হয় বা শিল্প এলাকাতে হয়। এগুলো এই ধরনের বনাঞ্চল বা যেটা জাতীয় সম্পদ, সেরকম কোন এলাকায় এটা আমরা করতে দেখি না। আপনি যদি আর্থিক লাভালাভের দিক দেখেন, এখানে 15% দিবে ভারত, 15% দিবে বাংলাদেশ, অর্থাৎ 30% ভারত এবং বাংলাদেশ থেকে আসবে, বাকি 70% লোন নেওয়া হবে। এই 70% লোনও নেওয়া হচ্ছে আপনারা জানেন ভারতীয় এক্সিম ব্যাংকের কাছ থেকে, এবং তার সুদ হচ্ছে 14%। এবং না 14%, আমি শেষ করি, সুদ হচ্ছে 14%। আচ্ছা, এখানে প্রতি ইউনিট রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে যে বিদ্যুৎটি উৎপন্ন হবে, সেই প্রতি ইউনিট কিনতে হবে 8 টাকা 85 পয়সা দিয়ে, যেখানে কিনা দেশি প্রতিষ্ঠান ওরিয়নের সাথে সরকার 1086 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র তৈরির জন্য 3টি চুক্তি অনুস্বাক্ষর করেছে। তার একটিতে মাওয়া কেন্দ্রে প্রতি ইউনিটের দাম পড়ছে 4 টাকা 9.5 পয়সা, খুলনা কেন্দ্রে প্রতি ইউনিটের দাম পড়ছে 3 টাকা 88 পয়সা, চট্টগ্রাম কেন্দ্রে প্রতি ইউনিটের দাম পড়ছে 3 টাকা 79 পয়সা। অর্থাৎ ডাবল দামে এই রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হবে, সেটি দ্বিগুণ দামে কিনতে হবে।
এবং সুতরাং দেখা যাচ্ছে যে ভারতীয় প্রকল্পের সাথে যৌথ উদ্যোগে যে বিদ্যুৎটি আমরা পাচ্ছি তার চেয়ে অনেক বেশি লাভজনক হচ্ছে আমরা যদি দেশি কোম্পানি থেকে বিদ্যুৎ উৎপাদন করতে পারি। তারপরে আসেন অবকাঠামো নির্মাণ ও বিদ্যুৎ কেন্দ্রের কাজ পাওয়ার কথা আন্তর্জাতিক প্রতিষ্ঠানে, অর্থাৎ অবকাঠামোটি যে তৈরি করবে এবং বিদ্যুৎ কেন্দ্রটি যে নির্মাণ করবে সেটি আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে এটা কোনো বিদেশি কোম্পানিকে দেওয়ার কথা। কাজটি পেয়েছে ভারতের ওয়েল কোম্পানি এই অবকাঠামো নির্মাণ করবে এবং যে বাড়তি মুনাফা পাবে সেটা পুরোটাই যাবে ভারতের কাছে। অর্থাৎ 70% যে লোন নিচ্ছে ভারতের ঋণ থেকে ব্যয় হচ্ছে সেটা শুধু 14% যাবে ভারতের ঘরে। একই সঙ্গে যে অবকাঠামো নির্মাণগত যে লাভটা হবে এবং নির্মাণ কাজে যে লাভটা হবে সেটাও ভারতীয় কোম্পানি ওয়েল করবে। অর্থাৎ পুরো লাভটা যাবে ভারতের ঘরে এমন একটা প্রজেক্ট থেকে যে প্রজেক্ট ভারত নিজেই তার মাটিতে করতে পারছে না। এই প্রকল্প থেকে এনটিপিসি লভ্যাংশের উপর 10 বছর কর মওকুফ করা হয়েছে, যেটা নজিরবিহীন। বাংলাদেশে আর কোন বিদ্যুৎ প্রজেক্টে এইভাবে বিদেশি কোম্পানির লভ্যাংশের উপরে কর মওকুফ করা হয়নি এবং আগেই তাদের কর্পোরেট ট্যাক্সও মওকুফ করে দেওয়া হয়েছে। অর্থাৎ পুরো প্রজেক্টটা থেকে ভারত একটা অভূতপূর্ব এবং অসম্ভব ধরনের লাভ করবে, আর্থিক লাভ। $1.5 বিলিয়ন এই প্রকল্পের লভ্যাংশের উপর কর মওকুফ করায় একটা মোটা অঙ্কের রাজস্ব বঞ্চিত হবে বাংলাদেশ। এবং আমি আবারও বলছি যে লভ্যাংশের উপর কোন বিদ্যুৎ কোম্পানির কর মওকুফের নজির কিন্তু নাই। এই যে বিদ্যুৎ প্রকল্পটি হচ্ছে 1830 একর ধানি জমি অধিগ্রহণ করা হয়েছে এবং এর ফলে প্রায় 800টি পরিবার তাদের অর্থনৈতিক 8000 পরিবার, আমি দুঃখিত, 8000 পরিবার অর্থনৈতিকভাবে এখান থেকে উচ্ছেদ হবে। আপনি যদি ধরেও নেন সেই পরিবারের 600 লোককে আপনি এই প্রজেক্টে কাজ দিতে পারবেন, বাকি 7500 পরিবারের কি হবে? এটি গেল আর্থিক দিক। এখন আসেন এই বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে বাংলাদেশ জাতীয় এবং আন্তর্জাতিক যে আইন এবং কনভেনশন আছে তার অন্তত 5টি আইন ও কনভেনশন তারা ভঙ্গ করেছে। এর মধ্যে আছে জলাশয় ভরাট, এর মধ্যে আছে বাংলাদেশ, এর মধ্যে আছে কার্বন নির্গমন, এর মধ্যে আছে বন ক্ষতিগ্রস্তকরণ, এর মধ্যে আছে বিশ্ব ঐতিহ্যের ধারক ক্ষতিগ্রস্তকরণ। অর্থাৎ এরকম পরিবেশ এবং বন সংরক্ষণ, জলাশয় ভরাট সংক্রান্ত প্রায় 5টি আইন তারা দেশীয় এবং আন্তর্জাতিক আইন তারা লঙ্ঘন করছে। পাশাপাশি মুনাফার কর মওকুফ এটি বাংলাদেশের আইনে নাই। এই মুনাফার কর মওকুফ করেও তারা এক ধরনের আইন ভঙ্গ করছে এবং সবচেয়ে দুঃখজনক হলো যে এই চুক্তিটিতে কি আছে সেটি পরিষ্কারভাবে সরকার কিন্তু এখনো ক্লিয়ার করেনি। এখন আসেন পরিবেশগত যে ক্ষতি হতে পারে। পরিবেশগত ক্ষতি যে এটা ইউনেস্কো আজকে রিপোর্টে আমি দেখলাম, সেখানে বলা হয়েছে যে বিদ্যুৎ কেন্দ্রটি যদি নির্মিত হয় তাহলে সুন্দরবনের অপূরণীয় ক্ষতি হবে। দেখুন, আপনি যে কোনো জায়গায় বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে পারেন, কিন্তু আরেকটি সুন্দরবন আপনি কয়েক হাজার বছরেও আর তৈরি করতে পারবেন না। এবং তাদের মতে এই যে সমীক্ষা রিপোর্ট যেটা বলছিলাম, ইআইএ রিপোর্ট অত্যন্ত বিতর্কিত। প্রকল্পের নির্মাণকারী প্রতিষ্ঠানের বক্তব্য এবং দরপত্রের নথির মধ্যে এই 3টে জিনিসের মধ্যে ইআইএ রিপোর্ট, প্রকল্পের নির্মাণকারী প্রতিষ্ঠানের বক্তব্য এবং দরপত্র, এই 3টির মধ্যে অসামঞ্জস্য আছে, একটির সঙ্গে অন্যটির মিল পাওয়া যায় না। তারা 4টি মূল দূষণের কথা বলেছে। একটা হচ্ছে বায়ু দূষণ, একটা হচ্ছে পানি দূষণ, একটা হচ্ছে পুঞ্জীভূত দূষণ এবং আরেকটা হচ্ছে জাহাজ চলাচলের কারণে যে দূষণ হবে। সেই সঙ্গে আরো এসছে অ্যাসিড বৃষ্টি হওয়ার এই সম্ভাবনা, সেটির কথা। এখানে এসছে যে ছোট ছোট জলজ প্রাণী আছে, যে বিলুপ্ত প্রায় প্রাণীগুলো আছে, ডলফিন আছে, রয়্যাল বেঙ্গল টাইগার আছে, সেগুলো কিভাবে বিলুপ্ত হয়ে যাবে তার কথা। এবং তারপরে এসছে যে চিমনির কথা বলা হচ্ছে উচ্চতার কারণে। এই প্রত্যেকটাতে আমি একটি একটি করে আসবো। চিমনির কথাটা এসছে, দেখেন বায়ু দূষণের কথা যদি আপনি ধরেন, এখানে চিমনির উচ্চতা ধরা হয়েছে একটু ছোট করে আনতে হবে, 900 ফুট। সাধারণত এই ধরনের চিমনির উচ্চতা হয়ে থাকে 500 ফুটের মতো। এই 900 ফুট উচ্চতার কারণে ধরা হচ্ছে যে বাতাসটা উপরে চলে যাবে, দূষিত বায়ু এটি আর নিচে ক্ষতিগ্রস্ত করবে না। কিন্তু রিয়েলিটি হচ্ছে যে সালফার ডাই অক্সাইড এবং নাইট্রাস অক্সাইড যেটা নির্গত হবে সেটি ওজোন স্তরে গিয়ে জমা হবে এবং এই উঁচু চিমনির কারণে পুরো ওজোন স্তরটিকে তারা দূষিত করবে। আলটিমেটলি দেখা যাবে যে পুরো সুন্দরবনের বায়ুমণ্ডলটি এখান থেকে দূষিত হয়ে যাবে। পানির কথা, পানি দূষণের কথা এসছে। এখানে আপনারা জানেন যে পশু নদী থেকে পানি ব্যবহার করা হবে এবং প্রতি ঘন্টায় 5000 কিউবিক মিটার পানি পশু নদী থেকে উত্তোলন করা হবে এবং এই পানিটিকে এই পানির মধ্যে কিন্তু আবার অবকাঠামো এবং নির্মাণ কাজে যে পানি ব্যবহার হবে সেটির কথা ধরা হয়নি। ধরলে কিন্তু সেটি 5000 কিউবিক মিটারের আরো ওখানে যারা থাকবে কাজকর্মের জন্য তাদের আলাদা পানি ব্যাপার আছে। এবং এই পানিটি যখন ছাড়া হবে তখন সেখানে প্রচুর পরিমাণে যে আপনার অ্যাসিড এবং প্রচুর পরিমাণে যে সালফার, নাইট্রোজেন, বিভিন্ন রকমের
কেমিক্যাল মিশে থাকবে, সেই পানিটি সুন্দরবনের গাছ এবং পশু পাখির জন্য মারাত্মক ক্ষতিকর। আমি তাহলে পুঞ্জীভূত দূষণ এবং জাহাজ চলাচল আমি পরে আসছি, তাহলে উনি শেষ করুক, আমি আসছি। আব্দুল ওয়াদুদ তারা আর এই প্রসঙ্গে আচ্ছা না উনি যে আপনি যদি বলতে না চান আমি প্রসঙ্গ পাল্টে ফেলতে পারি। না আমি একটু করে বলি, আমি রুমিন যে কথাগুলো বললো সেটি হলো, রুমিন একটি আবৃত্তি করে গেল, সেই আবৃত্তি আমি শুনলাম, সেটা তেল গ্যাস খনিজ সম্পদ রক্ষা কমিটির যে লিফলেট তারা মার্কেটে দিয়েছে, নানাভাবে বলেছে তাদের একটি গবেষণা সেল রয়েছে বলে তারা দাবি করে, এবং সেটিও একটা সুন্দর করে বিশ্লেষণ করে গেল। ইআইএ রিপোর্টকে একদম রুমিন আউটরাইট নো করে দিল। আমি বলি তাহলে পিডিবি হয়েছিল, আপনাদের পিডিবি পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড সরকারের, সেখানে যে পরিবেশবিদরা বসেছিলেন তারা পরিবেশবিদের কথা আমি বলি, বাংলাদেশের পরিবেশবিদ আর বাংলাদেশের আমি বলি না, রাজনীতিবিদদের কথাই টিপিক, রাজনীতিবিদরাই সবকিছু নির্ধারণ করে। নিঃসন্দেহে তাই তো। এবং কয়দিন পরে হয় ট্রাম্প প্রেসিডেন্ট হবে অথবা হিলারি হবে, কোন পরিবেশবিদও হবে না, কোন ইন্টেলেকচুয়াল হবে না, তারাই প্রেসিডেন্ট হবে। আমি বলি নির্ধারণ করবে রাজনীতিবিদরা। হ্যাঁ, এখন বিষয় হতে পারে গবেষকরা কি বলছে। এখানে গবেষকদের মধ্যে একটা বিরাট ফারাক রয়েছে। এক পক্ষ বলছে, যে পক্ষ বিরোধী পক্ষকে সমর্থন করে, তারা বলছে যে এটা ধ্বংস হয়ে যাবে। এই সুন্দরবন আজ থেকে 400-500 বছর আগে এর আয়তন ছিল অনেক বড়। সুন্দরবনে ওখানে তেল কিচ্ছু ছিল না, ওখানে কোনো দূষণও ছিল না। সুন্দরবন আস্তে 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 ক্রমান্বয়ে ছোট হয়ে আসছে। এখন যখন আমরা বুঝতে পারলাম, আমরা যখন মানব সভ্যতার বিকাশের কারণে গোটা পৃথিবীকে দূষণ যুক্ত করছি, তখন আমরা নিজেরাই বুঝতে পারলাম যে এই কারণে বোধ আমাদের ক্ষতি হচ্ছে। তখন আমরা এই হেরিটেজ গুলোকে রক্ষার একটা প্ল্যান করেছি। আমি বলছি বর্ডার পার্সপেক্টিভ। এখন বাংলাদেশের ক্ষেত্রেটা কি? বাংলাদেশের ক্ষেত্রে এরকম তেল এরকম বিদ্যুৎ না থাকলে চলতো। বাংলাদেশ তো আমরা হারিকেন দিয়ে চলতে পারি, তো কই আমরা চলতে পারছি না। আমাদের শিক্ষার দরকার নেই, আমাদের খাদ্যের দরকার নেই। এই বাংলাদেশে খাদ্য পাইনি এক সময়। এখন বাংলাদেশটাকে দিয়ে ভাবতে হবে। বাংলাদেশের সারা বলা হতো, এই তো নানাবিধ কারণেই বলা হতো যে রাজনীতি এবং সমাজনীতির মধ্যে একটি ষড়যন্ত্র থাকেই সবসময়। রুমিন, যে কাজটি বিএনপি করতে পারেনি সে কাজটি আওয়ামী লীগ করছে। যে রাজনৈতিক দল কখনো জনগণ আমি বলে বিএনপি কিছু বলে না যে কিছু পারেও না কিছু করেও না, তার শত্রু নাই মিত্র নাই, ভাবটা এরকম যে সারা বছর ক্ষমতায় থাকার পরে দেখা গেল যে মানুষ আর চলতে পারে না। রিজয়েন্টটা নিশ্চয়ই সরকারি ভাবে দেওয়া হবে। প্রধানমন্ত্রী কি বলেছে যে না আমি ভারতের তিস্তার পানি চাই না, আমি দিয়ে দিলাম, এটা আমাদের আপত্তি নাই অথবা কিছু নেই? যেখানে আলোচনায় বসলে ইন্ডিয়ার সাথে আমাদের প্রথম কথা আসে তিস্তার পানি, গঙ্গা চুক্তি, তারপরে ফারাক্কাবাদ, এটা নিয়ে কথা তো হয়। এখন বিষয়টা হলো যে আমি কিন্তু কথা প্রসঙ্গে বলেছি যে আমাদের বাংলাদেশের রাজনীতিটাকে যেভাবে এখন পরিচালনা করার চেষ্টা করা হচ্ছে, এই উন্নয়ন দেখে কিন্তু একটা পক্ষ সহ্য হচ্ছে না। মনে হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের সরকার 8 বছরে বাংলাদেশে এখানে নিয়ে গেল কেন? আজকে গোটা পৃথিবীতে কিন্তু আলোচনা হচ্ছে। এখন গণতন্ত্রের ধোয়া তুলে দেশকে পিছিয়ে নিয়ে যাওয়ার একটি অপরাজনীতি কিন্তু বাংলাদেশে রয়েছে। তারই মদত যদি কেউ দিতে থাকে, গণতন্ত্রের ধোয়া মানে গণতন্ত্রের অনুপস্থিতির ধোয়া তুলে, গণতন্ত্র না থাকলে রুমিন ফারহান এখানে আসলো ভিতরে, গণতন্ত্র না থাকলে কালকে বেগম খালেদা জিয়া সৌদি আরব ফেরার সময় এরকম লাখো লাখো গাড়ি দিয়ে রাস্তা বন্ধ করা হয়েছিল। খবরের কাজে আসতো, পিটানোর ছবি তো পেতাম। আমি বলি গণতন্ত্র যথেষ্ট রয়েছে। এখন বিষয়টি হলো যে বিএনপি রাজনৈতিক ভাবে যে জায়গাটাতে চলে গেছে, সেই জায়গা থেকে বিএনপি ফিরতে হবে, বাংলাদেশের জনগণের স্বার্থে রাজনীতি করতে হবে। স্বার্থে রাজনীতি না করলে কিন্তু জনগণ এভাবে আলোচনায় হতে থাকবে, কিন্তু কাজ বাড়বে না, কিছু জনগণ পক্ষে নিবে না। সবসময় কথায় কথায় বিএনপি বলে 80% আমার জনগণ আমাদের সাথে আছে, এখন বলে 95%। আচ্ছা ঠিক আছে বুঝলেন, 95% বিএনপির সাথে আছে। আমার তো আওয়ামী লীগের পরীক্ষিত সত্য 44% গেল কোথায়? বিএনপির মধ্যে বিলীন হয়েছে নাকি? বিএনপি যেমন জামাতের মধ্যে বিলীন হয়ে গেছে, সবার জন্য অবাধ সুষ্ঠু আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, কারণ এখন নিয়ম হয়ে গেছে সবাই ভোট দেবে, আপনার প্রশাসন ভোট দেবে, বাহিনী ভোট দেবে, পিস্তলওয়ালা ভোট দেবে, কোদালওয়ালা ভোট দেবে, ভোটাররা ভোট দেবে। হাত থেকে ভোটটা আপনারা নিয়ে গেছেন। আমরা যে বললাম না 1,44,000 ভোটার যে ক্যান্সেল করা হয়েছে, এই মর্মপীড়া কয়েকটা প্রসঙ্গ নিয়ে এসছেন। দেখুন আমার খুব
অবস্থান পরিষ্কার। ভারত বিরোধিতা আমার কথা নয়, আমার কথা হচ্ছে যে বাংলাদেশ সরকার তার স্বার্থ দেখবে, বাংলাদেশ সরকার বাংলাদেশের স্বার্থ দেখবে, এবং দর কষাকষিতে বাংলাদেশ সরকার বাংলাদেশের জন্য লাশের বাইরেও আরো কিছু নিয়ে আসতে পারবে, এটাই আমার প্রত্যাশা, এর বেশি কিছু না। উনি 1975 সালের কথা বলছেন। 1975 সালের 15ই আগস্ট খুব দুঃখজনক ঘটনা কারা ঘটেছে? মোশতাক আহমেদ। তিনি কোন দলের নেতা ছিলেন, কোন দলের মন্ত্রী ছিলেন, কোন দলের এমপি ছিলেন? তিনি হ্যাঁ, শুধু তাই না, সেই সময় বাকশালের 19 জন মন্ত্রী গিয়ে মোশতাক আহমেদের পিছনে পিছনে ওথ নিয়েছিল, ভুলে যাবেন না। সেই সময় মোশতাক আহমেদের শপথ পরিচালনা করেন এইচ.টি. ইমাম। সেই এইচ.টি. ইমাম সাহেব এখনো কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা। 75-এর পরের আগে সেনাবাহিনীর প্রধান ছিলেন শফিউল্লাহ। জেনারেল শফিউল্লাহকে আপনারা পরে এমপি বানান। পরিকল্পনা মন্ত্রী ছিল একে খন্দকার। সেগুলো তো ঠিক আছে, না না, দলের মধ্যে বিশেষ করে আপনারা 15ই দেবেন, তা তো হবে না। জিয়া রহমান তো তখন সেনাবাহিনী প্রধান ছিল, শফিউল্লাহ প্রধান ছিল, সেই তো খুনটাকে মদত দিয়েছিল। মোটে তা নয়, 60,000 সেনা তখন ছিল। যদি 4,000 আমরা ধরি, হ্যাঁ, যে এই ঘটনার সঙ্গে জড়িত, বাকিরা কোথায় ছিল? শফিউল্লাহ সাহেব কোথায় ছিল? বলেছেন আমার হাত কান বাঁধা ছিল, চোখ কান বাঁধা ছিল। উনি কি করেছেন সেই সময়? তাকে আপনারা পরে এমপি করেন নাই। সেই সময় বিমান বাহিনী যিনি প্রধান ছিল একে খন্দকার, তাকে আপনারা বিমান মন্ত্রী, পরে পরিকল্পনা মন্ত্রী করেন নাই, আপনারা তো করেছেন। সেই সময় যারা ট্যাঙ্কের উপর নেচেছিল তারা আজকে আপনাদের সাথে সরকারে নাই, আছে তো? সুতরাং 15ই আগস্টের সমস্ত সুবিধা যারা নিয়েছে তাদেরকে সঙ্গে নিয়েই তারা এখনো চলছেন। কিন্তু আশ্চর্যজনক ভাবে হলো বিএনপির জন্ম তার বহু পরে হওয়া সত্ত্বেও তারা সমস্ত কিছু বিএনপির উপর চাপাতে চায়। 21 আগস্ট মুক্তাঙ্গনে তাদের সভা হওয়ার কথা ছিল। 1 ঘন্টা নোটিসে তারা সেই সভা পরিবর্তন করে ওনাদের অফিসের সামনে নিয়ে আসেন। 1 ঘন্টার মধ্যে কি করে নিরাপত্তা দেওয়া সম্ভব? পারমিশন তো দেওয়া সম্ভব না 1 ঘন্টার মধ্যে। অফিসের সামনে নিয়ে আসেন। গ্রেনেড কারা মারছে? এটা আপনাদের প্রতিমন্ত্রী তার এফবিআই তাদের কাছে ব্যাপারে তারা এফবিআই কে সাহায্য করবে কি কারণে? 2013 সালের আন্দোলনের কথা বলেন, এটা তো ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্ট। তখন তো যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের ছেলেরা ধরা পড়ছে। তারা কেন ধরা পড়ছে? পেট্রোল বোমা সহ এই মামলাগুলো পেন্ডিং আছে। বের হয়ে আসুক, তখন বুঝে যাবে। শুনেন, রেল লাইন উল্টিয়ে চলন্ত বাসে, যাত্রীবাহী বাসে আগুন দিয়ে শেরাটনের সামনে, এই লীলা তো আপনারা করছেন। সুতরাং এই খেলা কিভাবে খেলে সেটা আপনারা জানেন। বিএনপির কাজ না, আপনারা যুগে যুগে করে আসছেন। সুতরাং আপনারা বারবারই সেটাই মনে করেন। উন্নয়নের কথা আসছিল, উন্নয়নের কথা, এটা কি উন্নয়নের মহাসড়কে গেছেন না লুটপাটের মহাসড়কে গেছেন? আপনাদের অর্থমন্ত্রী বলেছে এখন পুকুর চুরি হয় না, এখন সাগর চুরি হয়। আপনাদের অর্থমন্ত্রী বলেছে দুর্নীতি এমন একটা বিষয় যেটাকে আমরা যাচাই করতে পারি নাই। কোট আনকোট আপনাদের আপনাদের তথ্যমন্ত্রী বলেছে 90% এমপি নাকি চোর, টিআর কাবি খার টাকা মারে। চোর বলেছেন আপনাদেরকে, চোর বলেছেন। হ্যাঁ, হতে পারে, তা আমি তো অস্বীকার করছি না। আপনাদের মন্ত্রীর গাড়ি ঘাটলেও 70 লক্ষ টাকা পাওয়া যায়, মনে আছে? বাদ দেন আর সবকিছু, গাড়ি ঘাটলে 70 লাখ টাকা পাওয়া যায়। মাননীয় প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছেন আমি ছাড়া আমার দলের আর সবাইকে কেনা যায়, আর কিছু দরকার আছে? বঙ্গবন্ধু সেই সময় বলেছেন আওয়ামী লীগের সবাইকে কেনা যায়। এত মিথ্যা কথা বললে তো ভাই, আমি ছাড়া সবাইকে কেনা যায়। আচ্ছা, আপনাদের বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন সবাই পায় সোনার খনি, আমি পাই চাটার দল। সুতরাং উল্লেখ করে বলেছেন 10,000 কোটি টাকার পদ্মা সেতু এখন গিয়ে ঠেকছে 28,000 কোটি টাকায়। কত পার্সেন্ট কাজ শেষ হয়েছে? বিশ্বে নজিরবিহীন ব্যয় করছে 113 থেকে 200 কোটি টাকা। আপনি যদি ভারতের সঙ্গে তুলনা করেন সেখানে 10 কোটি রুপি, আপনি যদি চীনের সঙ্গে তুলনা করেন 28 কোটি, আপনি যদি ইউরোপের সঙ্গে তুলনা করেন সেখানেও 100 কোটি টাকা। আপনি 300 কোটি টাকার ফ্লাইওভার, 1200 কোটি টাকা, 600 কোটি টাকার হাতির ঝিল গিয়ে শেষ হয়
না, 2500 কোটি এটি টাকা সময় সাপেক্ষ ব্যয় হয়। এখনো শেষ হয়। No, 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 no. আপনারা সময় বাড়ান, মহাখালী ফ্লাইওভার বিএনপি করেছিল না? সময় বাড়ান যাতে মহাখালী ফ্লাইওভার বিএনপি করেছিল সময় বাড়ান হাফ কিলোমিটার 150 কোটি টাকা দিয়ে। যাতে সেখান থেকে চুরিটা করা যায়। No, আপনারা no. পরিকল্পিতভাবে প্রকল্পের সময় বাড়ান। যে পরিমাণ অর্থ গত এক দশকে বাংলাদেশ থেকে পাচার হয়েছে সেটা আনহার্ড অফ। ব্যাংক যেভাবে সরকারি ব্যাংকগুলোকে, আমি শেষ করি ভাই, সরকারি ব্যাংকগুলোকে আপনারা শেষ করে ফেলেছেন। ব্যাংকে এখন আপনাদের ভর্তুকি দিয়ে ব্যাংক, সরকারি ব্যাংক, জনতা, রূপালী, বেসিক, প্রত্যেকটা ব্যাংকের ভিতরের অবস্থা একই রকম। প্রত্যেকের লিকুইড মানি ওভারফ্লো করতেছে। ৭৬,০০০ কোটি ভাই, টাকা এগুলো তো মুখের পাচার কথা। হয়ে গেছে। না শুনেন, গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্ট দেখেন, আমি বলি- ৪.৫ লক্ষ কোটি ডলার পাচার করে দিয়েছেন আপনারা। 4.5 লক্ষ কোটি ডলার। তাহলে ওগুলো বাংলাদেশ বেচতে হয়। দলিল কোথায়? দলিল কই? দলিল কে দিছে? এর মধ্যে যে পরিমাণ দলিল কার কাছে টাকা বাইর করেন? বিদেশে পাচার হয়েছে, সুইস ব্যাংকে যে পরিমাণ টাকা পাচার হয়েছে বাংলাদেশের ইতিহাসে সেরকম হয় নাই। সুতরাং আপনারা যদি উন্নয়নের কথা বলেন, উন্নয়নটাকে আপনারা গণতন্ত্রের মুখোমুখি দাঁড় করিয়ে ফেলছেন, যেটা আইইউবিও ফর্মুলা ছিল। আপনারা জানেন যে আপনারা জনগণের ম্যান্ডেট ছাড়া আসছেন, আপনারা জানেন আপনারা জনগণের ভোট ছাড়া আসছেন, আপনারা জানেন আপনারা 153টি আসনে বিনা ভোটে নির্বাচিত হয়ে জবরদখল করে বসছেন, এবং এই নির্বাচনের পরপরই আপনারা বলেছিলেন যে এটা একটি নিয়ম রক্ষার নির্বাচন, আমরা অতি দ্রুত সবার অংশগ্রহণে আরেকটি নির্বাচনে যাব। যখন আপনারা দেখলেন কোনোভাবে পার পেয়ে যাওয়া যাচ্ছে এই নির্বাচন নিয়ে, তখন আপনারা আর নির্বাচনের দিকে হাঁটলেন না। আপনারা জনগণের ম্যান্ডেটবিহীন একটি সরকার, যে সরকার মনে করে গায়ের জোরে সবকিছু করা যায়, এবং ঠিক একই কারণে আপনারা জাতীয় এবং আন্তর্জাতিক সমস্ত মহলকে অগ্রাহ্য করে আপনারা রামপালের ব্যাপারে একটাই কথা বলে যাচ্ছেন, আমাদের উপর আস্থা রাখুন, আমাদের উপর বিশ্বাস রাখুন, আমরা দেশের কোনো ক্ষতি হতে দেব না। কিন্তু এই আস্থা এবং বিশ্বাস অর্জন করবার জন্য জনগণের ম্যান্ডেট দরকার, সেই ম্যান্ডেট আপনাদের নেই। উনি একটি প্রশ্ন করেছিলেন যে আপনারা ক্ষমতায় থাকাকালে ভারত থেকে কি এনেছিলেন? দেখুন, আমরা ক্ষমতায় থাকাকালে ভারতে এই পরিমাণ এখন যেভাবে বর্ডার ক্লিয়ারিং হয় সেরকম ঘটেনি। আমরা ভারতের সাথে একটির পর একটি দেশ বিক্রির চুক্তি করিনি। আমরা ভারতের সাথে এমন কোন চুক্তি করিনি যাতে দেশের ক্ষতি হয়। আপনারা আপনাদের সময় দেখুন, এত ভালো, এত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমাদের সময় তো ভিসা আনা অনেক সহজ ছিল। আপনাদের সময় ভিসা প্রক্রিয়া এত জটিল হয়ে গেছে যে ভারতের ভিসা চাইতে গেলে মনে হয় আমরা স্বর্গে যাওয়ার টিকিট চাচ্ছি। প্রতিদিন বিএসএফ এর হাতে লাশ পড়ছে, একটারও কোনো সমাধান আপনারা করতে পারেনি। হাসি মুখে বিজিবি যায় এবং লাশগুলোকে অ্যাকসেপ্ট করে নিয়ে আসে। আপনারা বাণিজ্য বৈষম্য কমাতে পারেননি। আপনারা জানেন যে বাণিজ্য বৈষম্য কমাতে পারেননি। আমি হিসাব দেব, আপনারা সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি বসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এবং খাদ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ দারা, আর আমার ডানে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুবিন ফারহানা। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। যে প্রসঙ্গটি নিয়ে আলোচনা, বহুদিন ধরে আলোচনা হচ্ছে, আসলে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি সরব এই আলোচনাটি, সেটি হচ্ছে রামপালের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। এবং এটি মোটামুটি ভাবে স্পষ্ট দিন পর্যন্ত যে সরকার এই জায়গাটাতে খুব রিজিড, কোন অবস্থাতেই নড়বে না, এরকম একটা লক্ষণ আমরা দেখতে পেয়েছি। কিন্তু ইউনেস্কো যে প্রতিবেদন বা তার যে সুপারিশ, সেটিতে এই বিদ্যুৎ কেন্দ্র সুন্দরবনের ক্ষতি করবে, দীর্ঘমেয়াদে বাংলাদেশের জনগণের ক্ষতি করবে, সাধারণ মানুষের স্বাস্থ্যের ক্ষতি করবে, এবং এটি ওই অঞ্চল থেকে সরিয়ে নেওয়ার জন্য তারা সুপারিশ করেছে। যদিও বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলছেন যে সেটি ভেবে দেখা হবে, কিন্তু আরো বেশি মেজার্স নেওয়া হবে। সরিয়ে দেওয়ার কথা সেভাবে বলা হয়নি, কিন্তু উনি বলেছেন যে এতে লাভ হয়েছে, আমরা আরো বেশি মেজার্স নিব, আরো যেন এখানে কোনো ক্ষতি না হয়। কিন্তু ইউনেস্কোর যে বক্তব্য, তাতে আসলে ওখানে হলে এটি ক্ষতিই হবে শেষ পর্যন্ত। তো সরকার আসলে কি মনে হয়, যে বা ব্যক্তিগতভাবে আপনি একজন সংসদ সদস্য হিসেবে কি মনে করেন? ধন্যবাদ জুলি ভাই, ধন্যবাদ আমার আজকের বিজ্ঞ আলোচক, এবং ধন্যবাদ দর্শক শ্রোতাকে। আসলে যে প্রসঙ্গের অবতারণা আপনি করেছেন সেটি হলো অত্যন্ত ইস্যু ভিত্তিক একটি আলোচনা বাংলাদেশে হচ্ছে সরকার পক্ষ থেকে, এবং সরকারের একটি বিরোধী পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে বেশ কিছু ধরে আলোচনা হচ্ছে। কিন্তু সরকার যেভাবে বিষয়টি করতে চাচ্ছে, তাহলে আমরা সকলে জানি বাংলাদেশ কিন্তু দীর্ঘ বছর যাবত
পূর্বতন সরকার এবং তারও পূর্বের সরকারগুলো বাংলাদেশে বিদ্যুতের কোনো ব্যবস্থা করতে পারেনি। আমাদের এই সরকার জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে 2008 সালের 29 ডিসেম্বর নির্বাচন পূর্ব যে একটি এজেন্ডা ছিল, সেখানে উনি বলেছেন স্পষ্টত যে আমরা দুটি কাজ অবশ্যই করব, তাহলে বিদ্যুতায়ন করবো বাংলাদেশকে, ডিজিটালাইজেশন করব এবং যুদ্ধ অপরাধীদের বিচারগুলো আমরা কার্যকর করব এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ গড়ব। যে নির্বাচন পূর্ব যে ঘোষণাগুলো ছিল তারই একটি বড় এজেন্ডা ছিল বিদ্যুতে বাংলাদেশকে স্বাবলম্বী করা। সেই লক্ষ্যকে সামনে রেখেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রথমে তো অল্প মেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা ঘোষণা দিয়েছিল সেগুলো বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে, দ্রুততার সাথে চলছে। স্বল্প মেয়াদী ও মধ্যমেয়াদী দিয়ে কিন্তু আজকে আমাদের বিদ্যুতের অনেকখানি এগিয়ে গেছে। আমি যদি কাউকে দোষারোপ করে নাও বলি, আজকে যারা বিরোধিতার সাথে বিরোধিতা করছে সেই রাজনৈতিক দলগুলো কিন্তু একসময় ক্ষমতায় ছিল, কেউ কেউ তাদের মধ্যে, তারা কিন্তু এটাকে কোনোভাবেই তারা মানে মানুষের ইয়াতে নিয়ে আসেনি। সেই জায়গায় আমরা স্পষ্টত কাজ করেছি এবং তা দৃশ্যমান করেছি। এখন বিষয়টি হলো, যখনই একটি মধ্যমেয়াদ থেকে দীর্ঘমেয়াদে একটি পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে, তখন পৃথিবীর সব জায়গাতেই কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপন্ন কেন্দ্রই কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি। আজকের উন্নত বিশ্ব বলেন, অনুন্নত বিশ্ব বলেন, সব জায়গাতে এটি বেশি। সেই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশে কয়লা দিয়ে বিদ্যুৎ তৈরির প্লান্ট মোটে একটি, যেটি আমাদের বড় প্রক্রিয়া করলে। এখন সরকার যে মেজারগুলো নিয়েছে, হ্যাঁ, এখানে যে পরিবেশের কথা বলা হচ্ছে, আমাদের বড় ওয়ার্ল্ডের বড় ম্যানগ্রোভের একটি হলো আমাদের অহংকার, বাংলাদেশের অহংকার সুন্দরবন, সেটিকে রক্ষা করা অবশ্যই প্রতিটি সরকারই করবে, আমাদের সরকার নিঃসন্দেহে এটি করবে। কিন্তু বিষয়টি হলো যে এটি তো মানে কি বলবো, এটি একটি বিশাল গবেষণার বিষয় যে আসলে কি ইম্প্যাক্টটা সমাজ কি বলে প্রকৃতিতে পড়বে। সেই দিক থেকে একটি বিরোধী পক্ষ এর বিরোধিতা করে আসছিল, তারা বোঝাতে চেষ্টা করছিল যে না, এটা খুব ইম্প্যাক্ট হবে। সরকার কিন্তু সেটিও একদম গবেষণালব্ধ ফলাফল কিন্তু দিয়ে বলেছে যে দূরত্ব এবং দূরত্ব মেজার্স এবং এই যে সুপার ক্রিটিক্যাল যে সিস্টেম, আলট্রা সুপার ক্রিটিক্যাল সিস্টেম, যেটা দিয়ে আপনার দূষণ অনেক কমিয়ে আনা হবে। আসলে কার্বন ইমিশন তো গোটা পৃথিবীতেই ব্যাপকভাবে হচ্ছে, যার কারণে আজকে পৃথিবীর উষ্ণতা বাড়ছে, যার কারণে পৃথিবী নিয়ে এখন আমাদের মতো দেশে বিদ্যুৎ তো খুবই জরুরি। সেই জায়গায় সরকার কি করবে? আমাদেরই সরকার যখন বিদ্যুৎ সার্বজনীন করতে চাচ্ছে, যেমন এখন আপনি জানেন ইতিমধ্যে আমরা অনেকগুলো উপজেলাকে সার্বজনীন ঘোষণা করেছি, বিদ্যুতের আর তাদের ঘাটতি নেই। আগামীতে আরো 100 উপজেলা হচ্ছে এবং 2018 সালের ডিসেম্বরের মধ্যে গোটা বাংলাদেশকেই আমরা পূর্ণ বিদ্যুতায়নের আওতায় আনবো। এখন দীর্ঘমেয়াদী প্ল্যানের ক্ষেত্রে হ্যাঁ, ইউনেস্কো যে কথাটি বলেছে, আমাদের মন্ত্রী মহোদয় তাকে অ্যাড্রেস করেছে, যদি এটি আরো ভেবে দেখতে হবে, আরো ভেবে দেখা দরকার যে যদি তারা কোন কোন আন্ডারস্ট্যান্ডিং এর কথাগুলো বলছে, কোন কোন গবেষণালব্ধ ফল তারা এটা দিচ্ছে, সেটি নিয়ে সরকারের ভিতরে সরকারের যে সংস্থাগুলো রয়েছে তারা এটা ভেবে দেখবে বলে আমি বিশ্বাস করি। এবং আমি মনে করি যে আমাদের কিন্তু কোল পাওয়ারের কোনো বিকল্প নাই, কারণ জ্বালানির যে সংকট গোটা পৃথিবীতে, তাই না, রিনিউয়েবল এনার্জির যে ধাক্কা পৃথিবীতে আসছে, এখন ফসিল ছাড়া তো কোনো উপায়ও নেই আমাদের, তাই না, এবং দামও একটা ব্যাপার আছে, কোল দিয়ে করলে অনেক কম দামে পাই। দেখুন আসলে বিদ্যুতের জন্য বাংলাদেশে অনেক বিরোধিতা হয়, যখন আমরা অল্প মেয়াদে গেলাম তখন এই ডিজেলের দাম এত, পেট্রোলের দাম এত, এটা দিয়ে কেন করা হবে, ফার্নেসেলের দাম এত, কিন্তু সেই বিদ্যুতের সুবিধা কিন্তু বাংলাদেশ পাচ্ছে জন্য কিন্তু বাংলাদেশ একটি স্বয়ংসম্পূর্ণ দিকে এগোচ্ছে। সে ফুড সেফটিতে বলেন, তারপরে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে বলেন, বিদ্যুতের যে চাহিদা সেটি পূরণ হওয়ার কারণে। এখন মূল বিষয়টি হলো যে আমাদের আরো ভাবনার বিষয় যে এটা যে ইউনেস্কো বলছে, নিশ্চয়ই আমি আশা করব একজন ক্ষুদ্র কর্মী হিসেবে, আমি তো সরকারের মুখপাত্র হিসেবে এখানে আসিনি, আমি আমার সাধারণ জ্ঞান দিয়ে বলছি যে এই বিষয়টি নিশ্চয়ই মন্ত্রণালয় নিঃসন্দেহে এটাকে অ্যাড্রেস করবে এবং আরো মেজার্স কি কি নেওয়া যায়, অথবা এটাকে একদমই বন্ধ করতে হবে কিনা সেটি নিঃসন্দেহে সরকার আরো বিবেচনা করবে। তা আমি মনে করি যে কোল ভিত্তিক বিদ্যুৎ প্ল্যান্টগুলো বন্ধ করে দেওয়ার আগে, কারণ এটি কিন্তু অনেকখানি কাজ হয়ে গেছে, আমরা খবরের কাগজের মাধ্যমে জানছি প্রায় 30% কাজ অলরেডি সম্পন্ন হয়েছে। তো সেই জায়গা থেকে এতগুলো অর্থ আবার নষ্ট করে দিয়ে সেটার একটি ভারসাম্যতা নিয়ে এটাকে আরো অ্যানালাইসিস করা যেতে পারে, আরো ভালো করে দেখা যেতে পারে যে আলটিমেটলি দেখেন এমন আছে পৃথিবীর সব দেশেরই কোল পাওয়ার প্ল্যান্ট সিটির মাঝখানে কিন্তু রয়েছে, অনেক বড় বড় উন্নত দেশে সিটির মাঝখানে কোল পাওয়ার প্ল্যান্ট রয়েছে, তারাও কিন্তু এখানে বসবাস করছে, তাই না, এবং এর বিরুদ্ধে কিন্তু একটু অপপ্রচারও রয়েছে। এই যে বাংলাদেশের মতো দেশ খুব অর্থনৈতিকভাবে এগিয়ে যাক, খুবই তারা র্যাপিড এগিয়ে যাক, যেটা এখন আমরা যাচ্ছি, সেটার কিন্তু একটি সক্রিয় বিরোধিতা কোথাও না কোথাও
দেশীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে থাকতে পারে, যে সরকারকে অন্তত পক্ষে বড় 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 মেগা প্রজেক্টগুলো বাস্তবায়নের ক্ষেত্রে একটু ধীরগতি করে দেওয়া যায় কিনা। বড় বড় রাষ্ট্রের তো সেই দিকে নজর দেওয়ার কোনো কারণ নেই। প্রতিদ্বন্দ্বী যারা তাদের হতে পারে, এখন প্রতিদ্বন্দ্বীরা তো কোনো যাদেরকে এখানে বোঝানো হয় তাদের মধ্যে তো ভারত তো এটা পার্টনার এবং তারা হচ্ছে প্রতিনিধি দল যেটি বলছে যে সরকার আসলে তাদেরকে তারা যখন এই ভিজিটে আসে খুব একটা সহায়তা করেনি, এরকম একটা অভিযোগ তারা করেছে এবং আরো বলেছে যে নানান জায়গায় তারা নানা রকমের অসঙ্গতি পেয়েছে, সেটি দরপত্রে, সেটি ওই মৈত্রী যে প্রতিষ্ঠান, হ্যাঁ সেই সবগুলোর মধ্যে একটা বড় তাদেরটা আমি অল্প করে পড়েছি। আমি যেটি যাদের যেটি অভিযোগ সেটি কেন করা হলো, আপনি যদি এক দুই লাইন আমাকে বলেন যে সরকার তাদেরকে আসলে সহযোগিতা করেনি। আসলে এটা তো তারা অভিযোগ করেছে, তারা অভিযোগ করেছে, যদি অভিযোগটা সত্য হয় তাহলে নিশ্চয়ই ঠিক হবে না। তবে অভিযোগটার ভিতরে আবার দেখতে হবে অভিযোগটা কিভাবে মানে উত্থাপিত হলো, অভিযোগটা উত্থাপনের বিষয়গুলো আমাকে আমি বুঝতে চাই। সেটি যদি হয় তখন আমি হয়তো স্ট্রং মন্তব্য করতে পারি, কিন্তু এই ক্ষেত্রে তাদেরকে একদম সহযোগিতা করা হয়নি। এটি তার বাংলাদেশে আসলো কি করে, কারণ সরকার তো বাংলাদেশে বিদ্যমান, তারা এসে একটা জিনিস দেখতে আসলো, তারা গেল, সাইট ভিজিট করলো, তারা গবেষণা করলো। নিশ্চয়ই এটা ওইভাবে না, হয়তো হয় না যে আমি যখন বলবো কিছু একটা, যখন বিরুদ্ধচারণ করে বলবো তখন সেটা একটু বড় ফলাও করে বলার মতো হতে পারে, আর যদি সেটি না হয়ে থাকে তাহলে নিশ্চয়ই সরকার এটাকে ভালো করে দেখবে। আসছি আপনার কাছে, রুমিন ফারহানা। জি, উনি বেশ কয়েকটি কথা এখানে তুলেছেন, তার মধ্যে একটি হচ্ছে যে বিরোধিতা করছে একটি রাজনৈতিক দল। আমি যদি বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির কথা বাদও দেই, এই প্রকল্পটির বিরোধিতা করছে তেল গ্যাস খনিজ সম্পদ রক্ষা কমিটি, বিরোধিতা করছে বাম দলগুলো, বিরোধিতা করছে পরিবেশবিদরা, এবং একই সঙ্গে আজকে বড় করে প্রথম আলোতে এসছে বিরোধিতা করছে ইউনেস্কো। এমনকি ইউনেস্কো এটাও বলেছে যে তারা আবার চিন্তা করবে যেটাকে ওয়ার্ল্ড ট্রেজারের ওখানে রাখা যায় কিনা। 2017 সালে তারা এই সিদ্ধান্ত নেবে যে বিশ্ব ঐতিহ্যের মধ্যে সুন্দরবনকে আর রাখা যাবে কিনা, আদৌ সুন্দরবনটি থাকবে কিনা। আসলে এই রামপাল বিদ্যুৎ কেন্দ্র প্রজেক্টের কিন্তু দুটো দিক আছে, একটা হচ্ছে পরিবেশগত দিক, পরিবেশের যে ক্ষতি হবে সেটা, সেখানে আমি আসছি। আরেকটা হচ্ছে আর্থিক দিক। দেখুন, পরিবেশের ক্ষতির বিষয় ইউনেস্কো বলেছে, পরিবেশবিদরা বলেছে, এক্সপার্ট যারা আছেন তারা বলেছেন, বাম দলগুলো এটা নিয়ে বহু পত্রিকা লিফলেট বের করেছে, এবং তেল গ্যাস খনিজ সম্পদ রক্ষা কমিটি তো বলেই যাচ্ছে, সেখানে আমি আসছি। কিন্তু আর্থিক যেই প্রশ্নটি এখানে আসছে সেটাতে আমি প্রথমে আলোকপাত করব। 1320 মেগাওয়াটের এই বিদ্যুৎ প্রজেক্ট আপনারা জানেন, এবং এটি সুন্দরবনের মূল সীমানা থেকে 14 কিলোমিটার দূরে, এবং যে পরিবেশগত যে সংরক্ষিত এলাকা সেখান থেকে মাত্র 4 কিলোমিটার দূরে, এবং বিশ্ব ঐতিহ্য এলাকা থেকে এটি 65 কিলোমিটার দূরে। যেই ভারতীয় এনটিপিসি কোম্পানি বাংলাদেশে এই সুন্দরবনে প্রজেক্টটি করতে যাচ্ছে, সেই ভারতেরই ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 অনুযায়ী বিদ্যুৎ কেন্দ্রের 15 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কোনো বনাঞ্চল বা বাঘ হাতি সংরক্ষিত অঞ্চল, কোনো গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান, বন্যপ্রাণী অভয়ারণ্য বা অন্য